আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, কেউ একজন আপনাদের এখানে লগ ইন সংক্রান্ত জটিলতায় আছেন, বলেন তো কে? লগ ইন করতে পারছেন না? আইডিটা শরীফ, রায়হান ডট শরীফ। জি। আহ, এখানে আমি একটা জিনিস মনে রাখবেন, ওখানে যে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড কিন্তু কখনোই দৃশ্যমান হবে না। পাসওয়ার্ড ওই স্টার স্টার স্টারই দেখা যাবে, এটা কিন্তু কখনোই দেখা যাবে না। এসএপির ক্ষেত্রে এই সুযোগ নাই যে আপনি কি পাসওয়ার্ড লিখতেছেন ওটা ভিউ করা, এটা ভিউ করা সম্ভব না। সো এই জন্য পাসওয়ার্ডটা আপনাকে এক্সাক্ট দিতে হবে। আপনার হচ্ছে হলো রায়হান শরীফ। এখানে আপনার মনে হয় পরে আইডিটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, রায়হান ডট এইচ বা রায়হান ডট, আপনাকে রায়হান ডট হুসাইন। না না, পাসওয়ার্ড যে যে নিচ্ছিল না, তখন আমরা পাসওয়ার্ডটা সংক্ষেপ করে দিছিলাম রায়হান। আচ্ছা, রায়হান ডট এইচ আছে একজন, আর একজন আছে আরে আই, না আপনার আরে ওয়াই। আচ্ছা, আরে আই। রায়হান শরীফ, আপনার আইডিটা হচ্ছে রায়হান ডট ওয়ান। জি, রায়হান শরীফ। আপনার না, নামের ক্ষেত্রে বড় ছোট কোনো ইস্যু না। আপনার মোবাইল নাম্বার তো এটা ঠিক আছে না? হ্যাঁ, আপনার আইডিটা হচ্ছে রায়হান ডট ওয়ান। ঠিক আছে, আপনি এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20222 সম্ভবত। আচ্ছা, দেখেন লগ ইন কোনো লগ ইন করতে পারেন কিনা। আচ্ছা, আমরা আমাদের আজকে সেশন শুরু করে দিচ্ছি। আমরা ছিলাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের পিআরপিওই ইস্যুতে, তাই না ভাই? মেথডের যেটা পিআরপিও, যে পিআরপিও জিআরএন এই সংক্রান্ত জিনিস যতটুকু আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছি, আপনাদের কারোর তরফ থেকে কি কোনো কোশ্চেন আছে? আমরা তো বলছি যে আগে আমরা লোকাল পারচেস করব, লাস্ট পরের সেশনে আমরা এলসি বা ইম্পোর্টের প্রসেসটা করব। অবশ্যই। আচ্ছা, এছাড়া কি আর কারো কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, আজকে আমরা পিআরপিও শিখব, কিন্তু এটার টপিক্সটা একটু একটা অ্যাডভান্স লেভেলে শিখব। যেটা আমরা অলরেডি জানি যে আমাদের এমন কিছু সাপ্লায়ার থাকেন যারা ভিআইপি সাপ্লায়ার বা এলিট শ্রেণীর সাপ্লায়ার, তাদেরকে আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। হ্যাঁ, তাদেরকে এমনই টার্মস কন্ডিশন থাকে যে টার্মস কন্ডিশনে তাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। কেমন? তো সেই অ্যাডভান্স পেমেন্টের অপশানটা পিও থেকে কিভাবে আমরা মেনটেন করব, এবং এই অ্যাডভান্স পেমেন্টটা আমরা কিভাবে সেটেল করব, সেই ইস্যু নিয়ে হচ্ছে আমাদের
এই আজকের শুরুর সেশনটা। ঠিক আছে, অর্থাৎ ক্রিয়েট পারচেজ অর্ডার, ক্রিয়েট পিও উইথ ম্যান্ডেট ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট কেমন, বুঝতে পারছেন? এটা হচ্ছে পারচেজ অর্ডার আমরা ক্রিয়েট করব ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট অপশন। ঠিক আছে, আজকে আমরা সরাসরি পারচেজ অর্ডার থেকে যাব, আর পিআরটা করব না। ঠিক আছে, পিআর করব না, কারণ পিআরটা খুব ইজি। পিআরটা আপনারা করে নেবেন বা আপনারা পারবেন। তো লাস্ট ক্লাস অবধি যতটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি তাতে পিআর ক্রিয়েট করা আপনাদের পারার কথা। এখন আমরা সরাসরি পিওতে চলে যাব। হ্যাঁ, কিন্তু সেখানে একটা জিনিস, এমই 21 এ রাইট। ওকে, তো সেখানে একটা জিনিস আমাদেরকে নতুন করে অ্যাড করতে হবে, ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। যে ডাউন পেমেন্ট অর্থাৎ অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদেরকে, এটুকু তো বুঝতে পারছেন। এবং অ্যাডভান্স পেমেন্টে পিও মাধ্যমে আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি, হ্যাঁ, সেই জিনিসটা আমরা একটু দেখে নেব। অ্যাডভান্স পেমেন্টটা পিওতে কিভাবে ইনকর্পোরেট করবো এবং পিওর মাধ্যমে সেটা ফাইন্যান্সে হয়ে পেমেন্ট অবধি চলে যাবে, এ হচ্ছে আজকের টপিকস। টপিকসটা তো ক্লিয়ার আপনারা? আচ্ছা, শুরুতে আমরা পিও ক্রিয়েট করার জন্য এমই 21 এ চলে যাব। এখানে আমাদেরকে কি করতে হবে, একটা ভেন্ডর কোড বসাইতে হবে, রাইট? আমি আজকে এই একটা ভেন্ডর কোড বসাবো। ঠিক আছে, ভেন্ডর কোড বসালাম। ভেন্ডর কোড বসানোর পরে আমাদেরকে, আমরা যেহেতু পিআর এর রেফারেন্সে করছি না, এর জন্য আমাদেরকে সমস্ত ইনফরমেশনগুলো বসাইতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে প্রথমে এখানে পারচেজ অর্গানাইজেশন আমরা লোকাল পারচেজ করছি, ডোমেস্টিক পারচেজিং গ্রুপ। আমি আসলে কি পারচেজ করব সেইটা, র ম্যাটেরিয়াল পারচেজ করব, হ্যাঁ, না অন্য কিছু পারচেজ করব সেটা। তা আমি এখানে দিচ্ছি র ম্যাটেরিয়াল। এখানে প্যাকিং ম্যাটেরিয়াল বা অন্য অন্য আরও অনেক কিছু আছে। হ্যাঁ, যে প্যাকিং ম্যাটেরিয়াল আছে, র ম্যাটেরিয়াল আছে। আমরা র ম্যাটেরিয়াল দিলাম, কোম্পানি কোড লেটস 1200 দিয়ে দিচ্ছি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে আরেকটা জিনিস রিকোয়েস্ট থাকবে, আপনারা যখনই কথা বলবেন তখনই শুধু স্পিকারটা অন করবেন, বাকিটা সময় স্পিকারটা মিউট করে রাখবেন। হ্যাঁ, তার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। তো এখানে আমি এই তিনটা ইনফরমেশন বসিয়ে নিলাম। আর যদি আমরা পারচেজ পারচেজ রিকুইজিশনের রেফারেন্সে করতাম, ঠিক আছে, পারচেজ রিকুইজিশনের রেফারেন্সে করলে আসলে কি হতো, ওই জিনিসগুলো আমাদেরকে বসানো লাগতো না। কেমন? আচ্ছা, তো এখন চলে যাবো হচ্ছে আমরা আইটেম ওভারভিউতে। আইটেম ওভারভিউতে গিয়ে আমরা কি করব, এখান থেকে আমরা ম্যাটেরিয়ালটা সার্চ করে নেব। হ্যাঁ, ম্যাটেরিয়াল যেহেতু আমরা 1200 কোম্পানি কোড দিয়েছি, এবার ম্যাটেরিয়াল শুরু হবে 12 দিয়ে। এর আগে দেখতে হবে আসলে এখানে আমার র ম্যাটেরিয়াল কিগুলো আছে। হ্যাঁ, এই যে এখানে যা যা আছে, যে কানেক্টর বা ডিফিউজার যেগুলো বলেন, এগুলো সব কিছুই হচ্ছে র ম্যাটেরিয়াল। ওকে, আচ্ছা, আমরা যে কোনো একটা ম্যাটেরিয়াল নিচ্ছে, পিও কোয়ান্টিটি আমরা দিচ্ছি হলো যে লেটস সে এটা ইউনিট অফ মেজার অটোমেটিক্যালি সিস্টেম নিয়ে নেবে, ডেলিভারি ডেট নিয়ে নেবে। আমরা এখানে প্ল্যানটা দিয়ে দেবো 1201।
দেখেন এখানে এখন আমাকে কি করতে হবে, আপনি চাইলে আরো ম্যাটেরিয়াল অ্যাড করতে পারেন। ওকে, আমরা আরো একটা ম্যাটেরিয়াল অ্যাড করি। ডিফিউজার অ্যাড করি, এটাও ধরেন 40,000। কেউ একজন আপনারা এই স্পিকারটা মানে বলা সত্ত্বেও আপনারা আনমিউট করছেন না কেন? একটা ম্যাটেরিয়াল আমরা নিয়ে নিলাম। আচ্ছা, এখন প্রথম ইস্যু হচ্ছে প্রাইসটা। প্রাইসটা আমরা এখানে হেডার লেভেলে বসাই দিতে পারি প্রত্যেকের, অথবা ইন্ডিভিজুয়াল লেভেলেও বসাতে পারি, কোনো সমস্যা নেই। আমরা আইটেম ওভার ভিউতে গিয়ে প্রত্যেকটা, এখানে দুইটা আমরা আইটেম নিয়েছি, দেখবেন যে একটা প্রত্যেকটা আইটেমের সিরিয়ালি পড়বে 10, 20, 30, 40, 50। প্রথম আইটেমের ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের কাজটা হচ্ছে প্রাইসটা বসানো, রাইট? এগুলো প্রাইস ধরেন আমি এখানে দিচ্ছি, দেখছে একটা হচ্ছে 80 টাকা, এটার উপরে ভ্যাট আসবে হচ্ছে 15 টাকা, 15%। এবার সেকেন্ড আইটেমের ক্ষেত্রে গেলাম। সেকেন্ড আইটেমের ক্ষেত্রে প্রাইসটা, সেকেন্ড আইটেম কি হচ্ছে, এসএসডি ডিফিউজার, এটা দিচ্ছে 95, ভ্যাট 15%। আইটেম লেভেলে আমাদের এই 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 খরচগুলো আমরা দিয়ে নিলাম। এখন আর একটা খরচ যেটা আমরা দেবো সেটা হচ্ছে আমার ডেলিভারি কস্ট। ওকে, হ্যাঁ, ডেলিভারি কস্ট। ডেলিভারি কস্ট যেহেতু আমরা দুটো একই সাথে আনছি, সো ডেলিভারি কস্টটা হচ্ছে কমন কস্ট। আর আমি গত ক্লাসে বলেছি যে আমাদের কমন কস্টটা আমরা আইটেম লেভেলে না দিয়ে আমরা হেডার লেভেলে দিব। তাতে কী হবে, কমন কস্টটা সমানুপাতে অ্যালোকেটেড হয়ে যাবে। ধরে নিচ্ছি এখানে আমার লোড আনলোড বা ডেলিভারি কস্ট, ডেলিভারি কস্টের অ্যামাউন্ট ধরেন লেটস সে 30,000, 30,000। ওকে, বিডিটি এই হচ্ছে আমাদের, মনে করেন সব কিছু বসাইলাম। তো এই জিনিসগুলো আমরা গত ক্লাসে জানি, কিন্তু আজকের ক্লাসে যে মেইন টপিকসটা হচ্ছে ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। এখন ধরেন এই পিওতেই সাপ্লায়ারের সাথে যে টার্মস কন্ডিশন বা এগ্রিমেন্ট, সাপ্লায়ার বলছে যে হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি আমার টোটাল পিওর ভ্যালু আছে 78 লাখ টাকার মতো। ওকে, 78 লাখ টাকা। এখন সাপ্লায়ার কথা হলো যে এখানে আমার 50% ডাউন পেমেন্ট দিতে হবে, তা না হলে আমি প্রোডাক্ট সাপ্লাই দিব না। তো বাধ্য হয়ে আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে। এখন ডাউন পেমেন্ট দিতে হবে, সাপ্লায়ারের সাথে যে আপনার এগ্রিমেন্ট হয়েছে, এটা আমরা কিভাবে জানতে পারবো? হ্যাঁ, ভার্বাল তো আর কোনো কিছু হয় না। আর তার সাথে আমাদের যে এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট, এটার মাধ্যমটা হচ্ছে তাকে আমরা যে ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডার দিচ্ছি। সো এই ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডারের মধ্যেই আপনাকে এটা উল্লেখ করে দিতে হবে যে এই সাপ্লায়ারের জন্য আমার 50% ডাউন পেমেন্ট আছে। তো সেই ডাউন পেমেন্টটা আমরা কোথায় দেখব? এখানে দেখেন আমরা হেডারের মধ্যে আছি, হেডার ট্যাব। এখানে 3টা ফোল্ডার আছে, এটার মধ্যে হেডার। হেডারের থেকে সবচেয়ে ডান পাশে একটা অপশন আছে পেমেন্ট প্রসেসিং। হ্যাঁ, পেমেন্ট প্রসেসিং। এই পেমেন্ট প্রসেসিংয়ে গিয়ে আপনাকে কী করতে হবে, দেখেন ডিপি ক্যাটাগরি। ডিপি ক্যাটাগরি, ডিপি ক্যাটাগরি মিনস ডাউন পেমেন্ট ক্যাটাগরি। ড্রপ ডাউনে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখানে 3টা অপশন দেখতে পারবেন, ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট, নো ডাউন পেমেন্ট, আর একটা হচ্ছে ভলান্টারি ডাউন পেমেন্ট, রাইট? তো যখন কোনো কিছু ডাউন পেমেন্ট থাকে না, এটা ব্ল্যাঙ্ক থাকে। হ্যাঁ, তো এখানে আমরা যেটা বলছি এটা হচ্ছে আমার ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। হ্যাঁ, আমাদের টার্মস কন্ডিশন অনুযায়ী এখানে আমাদের ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট অপশনটা রাখতে হচ্ছে।
তাহলে এখন এখানে এন্টার করার পরে সিস্টেম আপনাকে বলবে যে ডাউন পেমেন্টের পার্সেন্টেজটা অথবা বলবে অথবা অ্যামাউন্টটা। তো টোটাল পিওর 50%, যদি সেটা পার্সেন্টেজ আকারে হয় তাহলে আপনি এখানে পার্সেন্টেজ বসাবেন, যদি ভ্যালুতে হয় তাহলে এখানে ভ্যালুতে বসাবেন। তো লেটস সে এখানে ধরে রাখছি আমরা 50% ডাউন পেমেন্ট এখানে প্রযোজ্য। তারপরে এটার পর সিস্টেম আপনাকে বলবে যে এই ডাউন পেমেন্টটা যে আপনি নিচ্ছেন বা দিচ্ছেন, এই ডাউন পেমেন্টটা সেটেল হবে কবে, সেটার একটা ডিউ ডেট আপনাকে দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি অপশন। লেটস আমি আজকে আজকে তার সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে, আমি ধরে নিচ্ছি এই মাসে 31 আমার ডাউন পেমেন্টটা আমি সেটেল করার চেষ্টা করব। এই ধরনের একটা ডেট আমি দিয়ে দিলাম। তাহলে এখানে আমার কিন্তু ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট অপশনটা অ্যাড হয়ে গেল পিওতে। ক্লিয়ার? পিওতে কিভাবে ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট অপশনটা করলাম, পিওর হেডার ফোল্ডারের মধ্যে সব থেকে ডান পাশে পেমেন্ট প্রসেসিং একটা অপশন আছে। এই ট্যাবে গিয়ে আপনাকে কি করতে হবে, ডিপি ক্যাটাগরি ড্রপ ডাউনে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট আইদার এটা নির্দিষ্ট অ্যামাউন্ট হতে পারে অথবা নির্দিষ্ট পার্সেন্টেজ হতে পারে। তো অ্যামাউন্ট হলে অ্যামাউন্ট বসাবেন, পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ বসাবেন। তারপর এখানে একটা ডিউ ডেট দিতে হবে যে এই ডাউন পেমেন্টটা কবে নাগাদ বা কখন কোন ডেটের মধ্যে আমরা সেটেল করব বা এটা ডিউ ডেট কবে হবে। এটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার? রিটেনশন নট অ্যাপ্লিকেবল লেখা আছে, আমি এটা বলি। রিটেনশন মানে কি, এই সাপ্লায়ারের থেকে যদি আপনি কোনো অ্যামাউন্ট রেখে দেন, ঠিক আছে, যেটা আপনাকে রেখে দিতে হচ্ছে রিটেনশন অ্যামাউন্ট, ঠিক আছে। রিটেনশনের মধ্যে দেখে আছেন অ্যাপ্লিকেবল হেডার লেভেল, অ্যাপ্লিকেবল আইটেম লেভেল, সিকিউরড বাই বন্ড। আপনি এটা আসলে তার সাথে যে এগ্রিমেন্টটা করছেন সেটা কি ধরনের এগ্রিমেন্ট। আপনি সাপ্লায়ারের থেকে ধরেন আপনি 10% রেখে দেবেন, পারেন না? যে টোটাল 78 লাখ টাকা, আমি কিন্তু আপনার 78 লাখ টাকা দেবো না, এখানে আমি 8 লাখ টাকা রেখে দেবো, পরবর্তীতে পেমেন্ট করবো, এরকমও কিন্তু ঘটনা ঘটে। এটা আসলে সেটা। হ্যাঁ, এই রিটেনশনের অ্যাপ্লিকেশনটা আসলে অত বেশি প্রচলিত নয়, বাট অ্যাডভান্স পেমেন্টটা অহরহ এরকম দিতে হয়। তো এই হচ্ছে হচ্ছে ডাউন পেমেন্টটা আমি অ্যাড করলাম, তারপরের প্রসেসগুলো একই। এরপরে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এখানে আমরা সব বসানো শেষ। আইটেম লেভেলে ইভেন হেডার লেভেলে আমরা ডেলিভারি কস্ট সহ সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি। এখন আমি পিওটাকে সেভ করে নেব। সেভ, পিও সেভ করার পরে এখানে কি আসছে, আমার একটা পিও নাম্বার আসছে। তারপরের কাজ হচ্ছে রিলিজ করতে হবে পিওটাকে। পিওটাকে আমি এবার রিলিজ করব। রিলিজ করার জন্য আমার ট্রানজ্যাকশন কোডটা হচ্ছে ME29N। এখানে আর একটা কি কোড আছে 28A, ME28, ME28। এখানে আসলে মনে করেন একসাথে অনেকগুলো পারচেজ রিকুইজিশন যদি থাকে তাহলে এমনি একটা একটা করে এখানে রিলিজ করতে পারবো। ওকে, সেক্ষেত্রে আবার রিলিজ কোড দিয়ে আপনাদেরকে রিলিজ করতে হবে। তো এবারে আপনার 3টা কোড দিয়ে 3বার রিলিজ করতে হবে। তো এই জন্য আমরা আসলে ওটাতে না গিয়ে, ওটা হচ্ছে রিয়েল লাইফে আপনার অ্যাপ্লিকেশনটা হবে, বাট আমরা যেহেতু একাই সব কিছু, এই জন্য আমরা ME29N যাবো, গিয়ে একবার সব রিলিজ করে দেবো। এখানে আমাদেরকে আগে পিওটা শো করতেছে, আমাদের বর্তমান পিও নাম্বারটা হচ্ছে এইটা 634। হ্যাঁ, 634-এ যথারীতি আপনাকে কি করতে হবে, এটাকে হেডারে গিয়ে রিলিজ স্ট্র্যাটেজিতে গিয়ে আপনাকে এটা রিলিজ করে দিতে হবে। রিলিজ করে দেওয়ার পরে সেভ করতে হবে। কেমন? ওকে।
তার মানে আমার পিওটা রিলিজ হয়ে গেল। রিলিজ হয়ে যাওয়ার পরে এই পিওটা রিলিজ হচ্ছে, তার মানে রিলিজ হয়ে যাওয়ার পরে এটা অ্যাপ্রুভাল, মানে অ্যাপ্রুভাল প্রসেসটা শেষ। এখন এখানে একটা যে বাড়তি যে আমরা টার্মস একটা কন্ডিশন এখানে সেট করলাম, কন্ডিশনটা হচ্ছে কি, কন্ডিশনটা হচ্ছে পিওর মধ্যে আমরা বলে দিয়েছি যে আমার এই ভেন্ডরকে পারচেজ অর্ডার, ভেন্ডরের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা ছিল সেই টার্মস কন্ডিশন অনুযায়ী, যেমন আমরা যদি এখানে যাই কন্ডিশনটা টেক্সটের মধ্যে, এখন টেক্সটের মধ্যে ধরেন আমার এখানে যদি কোনো টার্মস অফ পেমেন্ট আছে, এই টার্মস অফ পেমেন্ট এখন তো রিলিজ হয়ে গেছে, এখানে তো আর কিছু লেখা যাবে না। দেখি লেখা যায় কিনা, লেখা যাবে না। হ্যাঁ, তো টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আমরা লিখে দিলাম যে অ্যাজ পার এগ্রিমেন্ট 50% ডাউন পেমেন্ট হ্যাজ টু বি পে টু দ্য ভেন্ডর at the time of submitting the purchase order or hand over the purchase order। এই কন্ডিশনটা আমরা এখানে লিখে দিতে পারতাম, যেহেতু লিখি নাই আমি বলে দিলাম যে এরকম লেখা পসিবল। এখন আমরা কি করতেছি, এখন এটা চলে যাবে কার কাছে, পিও। এইভাবে খালি পিও দিলে তো আর সাপ্লায়ার আপনাকে প্রোডাক্ট দেবে না, মাল ডেলিভারি দেবে না, দেবে টার্মস কন্ডিশন অনুযায়ী তাকে পিওর সাথে 50% যে অ্যামাউন্টের একটা চেকও হ্যান্ড ওভার করতে হবে, আদার চেক অর ট্রান্সফার, যে যে কোনো পেমেন্ট মেথডে আপনাকে তাকে পেমেন্ট দিতে হবে। এখন আমি তো পিওর মধ্যে লিখে দিয়েছে সাপ্লাই চেন থেকে বা থেকে, তো তারা তো এটা লিখে দিয়েছে, কিন্তু এই পেমেন্টের প্রসেসটা কে করবে বলেন? ওনারা লিখে দিয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে বা এস পার অথরাইজেশন ম্যাট্রিক্স আপনাকে এটা অ্যাপ্রুভাল করে আপনাকে দিয়ে দিল পিওটা, ফাইন্যান্সকে দিয়ে দিল। এখন কেন ফাইন্যান্সকে দিল? আগে তো ফাইন্যান্সকে দেয় নাই। আগে ফাইন্যান্সকে এজন্য দেয়নি যে সেটার মধ্যে অ্যাডভান্স পেমেন্টের কোনো অপশান ছিল না। এখন যেহেতু পেমেন্টের ক্লজটা অ্যাড হয়েছে, এই জন্য প্রথমেই এটা আসছে ফাইন্যান্সের কাছে অ্যাডভান্স পেমেন্টের জন্য। এখন ফাইন্যান্স কি করবে? ফাইন্যান্স আগে পিওতে দেখবে, পিওতে ঢুকে আগে দেখবে যে হ্যাঁ এখান থেকে তো আপনার কি আছে, ডাউন পেমেন্ট 50%, এটা 39 লাখ টাকা এখানে আছে। ফাইন্যান্স এখন এটাকে কী করবে, প্রসেস করবে। এই পেমেন্টটা যেহেতু অ্যাপ্রুভাল হয়ে গেছে, সে এখন পেমেন্টের জন্য প্রসেস করবে। দ্যাট মিন্স চেক বা যে কোনো ওয়েতে সে সাপ্লায়ারকে অ্যাডভান্স পেমেন্টের জন্য প্রসেস করবে। এখন হচ্ছে ফাইন্যান্সের কাজ। ফাইন্যান্স কিভাবে প্রসেস করবে? ফাইন্যান্স এক্ষেত্রে যেটা হচ্ছে ডাউন পেমেন্ট প্রসেসিং। ওকে, ডাউন পেমেন্ট প্রসেসিং এটার জন্য, অর্থাৎ প্রসেসিং বা সেটেল দ্য ডাউন পেমেন্ট, যেটা যেই বলে যেটাই বলে, এটার জন্য ট্রানজ্যাকশনটা কোডটা হচ্ছে ME2DP, ME2DP, এই ট্রানজ্যাকশন কোড। আপনাকে এই ট্রানজ্যাকশন কোডে যেতে হবে প্রসেস করার জন্য, ME2DP। ক্লিয়ার? ট্রানজ্যাকশন কোডটা হচ্ছে ME2DP। এটা কিন্তু আমার আবার ম্যানুয়ালের মধ্যে নেই, যেহেতু ম্যানুয়ালে আসলে যখন তখন এই ডাউন পেমেন্টের অপশনটা রাখা হয়নি। বাট আপনারা এই ভিডিওর মধ্যে পুরোটা পাবেন, বাট অথবা এ ধরনের আরও অনেক ভিডিও আছে, আপনারা সেখান থেকেও পাবেন। আমার ওই ইউটিউব চ্যানেলের মধ্যে কি আপনারা গেছেন কখনো? ওখানের মধ্যে এই এই জিনিসগুলো আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, তো ME2DP ফাইন্যান্স কি করবে? ফাইন্যান্স এখন কি করতেছে, ডাউন পেমেন্টটা প্রসেস করতেছে, ভেন্ডরকে পেমেন্ট দেওয়ার জন্য সে প্রসেস করতেছে। তো এখানে প্রথম তার কাজ হচ্ছে ট্রানজ্যাকশন কোডটা রান করবে ME2DP, এবং সেখানে আমাকে কি করতে হবে, পারচেজিং ডকুমেন্ট, এখানে আমাকে পিও নাম্বারটা দিতে হবে, কোন পিওর এগেনস্টে, আর কিছু দরকার নেই। তাহলে ইয়ের পরে এটা আমি এক্সিকিউট করব। এক্সিকিউট করলে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা যে আমাদের দুইটা ম্যাটেরিয়ালের এখানে যে দেখতে পারবো। তো সব কিছু মিলে আমার দেখেন
এখানে আমার ডাউন পেমেন্টের অ্যামাউন্টটা আছে 39 লাখ। তো আমরা যদি ম্যাটেরিয়াল ওয়াইজ বা যেহেতু দুইটা লাইন আইটেম আছে, লাইন আইটেমে এবং একটা লাইন আইটেমের ভ্যালু হচ্ছে 40, একটা হচ্ছে 38। এইটার 50% ডাউন পেমেন্ট। হ্যাঁ, যে অ্যামাউন্টটা হচ্ছে 39। এখন আমাদের কাজ কি? তো আমাদের কাজটা হচ্ছে এমই টু ডিপি রান করবো, রান করার পরে আমাকে ডাউন পেমেন্টটা ক্রিয়েট করতে হবে। তো এখানে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে এই ডাউন পেমেন্টটা ক্রিয়েট করবেন। এখানে ক্রিয়েট ডাউন পেমেন্ট নামে একটা অপশন আছে। ওকে, ক্রিয়েট ডাউন পেমেন্ট। দেখেন, ক্রিয়েট ডাউন পেমেন্টে যদি আমরা এটা ক্লিক করি, তখন আমাকে এখানে নেট ভ্যালু আর ডাউন পেমেন্ট অ্যামাউন্ট 39 লাখ। এখন 39 লাখ, এখানে আমার দুইটা লাইন আইটেম আছে। আমি ডাউন পেমেন্ট অ্যামাউন্টের ঘরে কোন ঘরে বসাবো, কত টাকা বসাবো? এটা এমন নয় যে আমার আইটেম ওয়াইজ অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে, ব্যাপারটা এমন নয়। আবার যদি এমন হয় তাহলে আপনি কি করবেন, এখানে আপনি এই 50% কত, 20 লাখ। ওকে, যেহেতু আমার পার্সেন্টেজ আমি জানি, আর এখানে 38, এটা 50% কত, 19 লাখ। এভাবে দুইটা লাইন আইটেমে আমি বসে দিতে পারি। তাহলে আমার টোটাল কি হলো, 19 আর হলো 20, 39 হলো তো নাকি? ওকে, তাহলে দুইটা লাইন আইটেমও বসাইতে পারেন, একটা লাইন আইটেমও বসাইতে পারেন, এটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে এই অ্যামাউন্টের 50% আমরা ডাউন পেমেন্ট দিতে ভেন্ডরের সাথে সম্মত হয়েছি। সেই অনুযায়ী এই ডাউন পেমেন্টের অ্যামাউন্টের ঘরে আপনাকে কিন্তু অ্যামাউন্টটা লিখে দিতে হবে, এবং এখানে যে অ্যামাউন্ট, ওই টোটাল অ্যামাউন্টটাই কিন্তু আপনাকে লিখতে হবে। ডাউন পেমেন্টের ক্ষেত্রে আবার পার্সিয়াল সিস্টেম নেই। এবার এক্সিকিউট। আচ্ছা, এক্সিকিউট করলে প্রথম দিকে এরকম একটা মেসেজ আসলে আপনাদের আসতে পারে, আবার নাও আসতে পারে। তখন কী করতে পারেন, ওটাকে আবার এক্সিকিউট করবেন। এখন এক্সিকিউট করার পরে গিয়ে আপনার এখানে একটা আসছে হচ্ছে আরেকটা উইন্ডো ওপেন হয়েছে, যেখান থেকে আমরা ডাউন পেমেন্টের ট্রানজ্যাকশনটা করব। আরেকটা জিনিস আপনাদেরকে আরেকটু বলে রাখি, যে ডাউন পেমেন্ট একটা হচ্ছে পেমেন্ট করা, আর একটা হচ্ছে ডাউন পেমেন্ট ক্রিয়েট করা। ক্লিয়ার? রিকোয়েস্ট করা। তাহলে আমরা প্রথম কাজটা করতেছি, ডাউন পেমেন্ট রিকোয়েস্ট। সিস্টেমে থেকে বা সাপ্লাই চেইন থেকে যে রিকোয়েস্টটা ক্রিয়েট করেছে, আমরা এখন সেই রিকোয়েস্টটা এক্সিকিউট করছি বা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সিস্টেমে এই সাপ্লায়ারের এগেনস্টে একটা ডাউন পেমেন্টের রিকোয়েস্ট ক্রিয়েট হচ্ছে। এখন ডাউন পেমেন্টের যখন রিকোয়েস্ট ক্রিয়েট হয়, তখন জার্নাল কি হয়? আর একটু সহজ করে বলছি, ধরেন আপনার সাথে আমার এগ্রিমেন্ট একটা, তো আমি আপনাকে বললাম যে ভাই আমাকে 50% অ্যাডভান্স দিতে হবে, আপনি এগ্রি করলেন। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আপনার আর আমার মধ্যে কি ট্রানজ্যাকশনটা হবে? আচ্ছা, আমি আপনার কাছে টাকা চেয়েছি, আপনি রাজি হয়েছেন। আমি কিন্তু বলি নাই যে আপনি আমাকে টাকা দিয়ে দিয়েছেন। টাকা দেওয়ার আগ পর্যন্ত কি কোনো ট্রানজ্যাকশন হবে? আমরা তো আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি। ME2DP যেটা ডাউন পেমেন্ট সেটেলমেন্টের কথা বলতেছি, এটা হচ্ছে ডাউন পেমেন্ট প্রসেসিং, অর্থাৎ এখন ডিপি রিকোয়েস্ট আমরা বলতে পারি। গেট ডাউন পেমেন্ট রিকোয়েস্ট। হ্যাঁ, গেট ডাউন পেমেন্ট রিকোয়েস্ট, অর্থাৎ আমরা ডাউন পেমেন্টের রিকোয়েস্টটা ক্রিয়েট করছি। তো এটাও একটা কি হবে, এটা একটা নন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। এখানে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট নাই। সাপ্লায়ারকে সাপ্লায়ার ডাউন পেমেন্ট রিকোয়েস্ট, সাপ্লায়ারের এগ্রিমেন্ট অনুযায়ী সাপ্লায়ার ডাউন পেমেন্ট চেয়েছে, সাপ্লাই চেন এটা এগ্রি করছে, আমরা ওটা সিস্টেমে
এগ্রি করে নিচ্ছি, রিকোয়েস্টটা ক্রিয়েট করে নিচ্ছি। কারণ কি জানেন, যখন আপনি পেমেন্ট করতে যাবেন তখন আপনার একটা ওপেন আইটেম দরকার না? তো অ্যাডভান্সের ক্ষেত্রে কি ওপেন আইটেম থাকে? আগে যদি ইনভয়েস বুক করা থাকে, ইনভয়েসের এগেনস্টে বা বিলের এগেনস্টে পেমেন্ট করলে ওপেন আইটেম থাকে, কিন্তু ওর সাথে তো আমার কোনো বিলই ক্রিয়েট হয়নি। তাহলে ওপেন আইটেমের সিলেকশনের ক্ষেত্রে আপনি কি করবেন? কিছু পাবেন ওপেন আইটেম সিলেকশন করার ক্ষেত্রে? আপনারা যখন অটোমেটিক পেমেন্ট প্রসেসে যাবেন তখন তো আপনাকে সিস্টেমে ইনফরমেশন বসানোর পরে ওখানে ক্লিক করতে হবে যে প্রসেস ওপেন আইটেমে। তো আপনার তো কোনো ওপেন আইটেমই নাই, যেহেতু অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে ওপেন আইটেম কখন হয় বলেন? যখন তার সাথে আমার একটা অলরেডি আগে থেকেই যে একটা ট্রানজেকশন আছে, যে ট্রানজেকশনটা এখনো সেটেল হয় নাই, স্টিল টু বি আনসেটেল, দিস অ্যামাউন্ট কিপ ইন ওপেন আইটেম। ওকে, সেই অ্যামাউন্টটা ওপেন আইটেম হিসেবে থাকে যে অ্যামাউন্টটা সেটেল হয় নাই। তো আমার ওর সাথে তো কোনো ট্রানজেকশনই হয় নাই, বিলও হয় নাই, তাহলে আমার ওপেন আইটেম থাকবে কেমন? যেহেতু ওপেন আইটেম থাকছে না, সেই ওপেন আইটেম ক্রিয়েট করার জন্যই আসলে হচ্ছে এই ডিপি রিকোয়েস্টটা ক্রিয়েট করা। তার মানে এই যে আইটেম, এই আইটেমটা একটা সিঙ্গেল এন্ট্রি হিসেবে থাকবে, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো ইম্প্যাক্ট নাই। একটা, এটাকে বলা হয় যে ন্যাশনাল লায়াবিলিটি, ঠিক আছে? হ্যাঁ, নোটেড আইটেম যেটাকে বলা হয় সবকে, এটা নোটেড আইটেম হিসেবে আপনার সিস্টেমে থাকবে। তো যখন আপনি ওপেন আইটেম প্রসেস করবেন তখন এই নোটেড আইটেমটাই আপনার সামনে অ্যাপিয়ার হবে, ওইটা সিলেক্ট করে আপনি পেমেন্ট করবেন। বুঝতে পারছেন যে কেন তাহলে আমরা এই ধরনের রিকোয়েস্ট করতে যাব? হ্যাঁ, আবার এরকম আপনি সরাসরি যদি, যে ক্ষেত্রে পারচেজ অর্ডার বা পিও জিনিসগুলো থাকছে না, সেক্ষেত্রে কিন্তু এই যে M-47 এই ট্রানজ্যাকশনের মাধ্যমে আগে করতে হবে, এটি কোডের মাধ্যমে আগে ওপেন আইটেম ক্রিয়েট করে নিতে হবে, দেন পেমেন্ট দিতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু পেমেন্ট দিতে পারছেন না, যেহেতু আপনার কোনো ওপেন আইটেম নাই। আচ্ছা, আমরা আরেকটু সামনে আগাই, তাহলে ব্যাপারটা আপনাদের সামনে আরও ক্লিয়ার হবে। আমরা আজকে ডেট দিয়ে নিচ্ছি রেফারেন্স হিসেবে, যেহেতু এখনো পিও ক্রিয়েট হয়নি, সরি পিও ক্রিয়েট হয়েছে, সে পিও নাম্বারটা আমরা এখানে দিতে পারি। পিও ক্রিয়েট হয়েছে, পিওটা হচ্ছে 634। তার মানে রেফারেন্স হিসেবে এই পিও নাম্বারটা আমরা ইউজ করতে পারি। ডাউন পেমেন্ট রিকোয়েস্ট, এখন ডাউন পেমেন্ট ইটস এ কি অ্যাডভান্স পেমেন্ট, তাই না? অ্যাডভান্স না, এই জন্য কিন্তু এখানে একটা স্পেশাল জিএল এর ম্যান্ডেটরি অপশন আছে। আর একটা মনে রাখতে হবে, বোথ ভেন্ডর অ্যান্ড কাস্টমার ডাউন স্পেশাল জিএল ইন্ডিকেটর ইজ এ। ভেন্ডর হতে পারে, কাস্টমার হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে স্পেশাল জিএল হিসেবে কি ইউজ করতে হবে আমাকে? স্পেশাল জিএল ইন্ডিকেটর এ। এখানে দেখেন ক্লিক করে এ পাবেন, এই যে ডাউন পেমেন্ট কারেন্ট অ্যাসেট। ওকে, ভেন্ডর এবং কাস্টমারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এরপরে এন্ট্রি দেবেন, এন্ট্রি দিলে আপনার এই দেখেন এখানে যে দুইটা লাইন আইটেমে আমি ডাউন পেমেন্টের জন্য রিকোয়েস্ট করেছিলাম 20 আর 19 লাখ, সেই দুইটা লাইন আইটেমই এখানে আসছে। এখানে কিন্তু অনলি ফর ক্রেডিট। ওকে, এখানে কিন্তু কোনো দ্বিতীয় কোনো অপশান নাই যে আপনি ডেবিট এন্ট্রি দেবেন, ডেবিটের ঘরে জিনিস। তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল এন্ট্রি, যেটাকে বলা হচ্ছে নোটেড আইটেম। ফর দিস ট্রানজ্যাকশন we don't have any financial impact. Okay, but this transaction will kept in your system as a noted item. Clear? Save. এখন এই ডাউন পেমেন্ট রিকোয়েস্টের কাজটা শেষ হলো। আমরা যদি ভেন্ডরের লেজারে যাই, ভেন্ডরের কোডটা কি আমাদের মনে আছে?
yes, double on 0012. Okay, double on 0012. FBL1N ডাবল ওয়ান 0012 দেখেন এখানে সিলেকশন অপশানে যদি আমি নর্মাল আইটেম এবং স্পেশাল আইটেমে যাই তাহলে এখানে দেখবেন যে আপনার ওই 39 লাখ কোনো ফিগার এখানে নেই, আছে কোনো ফিগার এখানে নেই। বাট আপনি যদি ওপেন আইটেমে নোটেড আইটেমে যান, দিস ইজ নোটেড আইটেম। নোটেড আইটেমের ক্ষেত্রে কিন্তু আমরা এই 39 লাখ এখানে দেখেন নোটেড আইটেম হিসেবে পাচ্ছি। ওকে, দেখেছেন এটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট নাই, কারণ ভেন্ডরের ব্যালেন্সে এটা কোনো ইম্প্যাক্ট করছে না। ভেন্ডরের ট্রানজ্যাকশন হচ্ছে নর্মাল আইটেম আর হচ্ছে স্পেশাল জিএল ট্রানজ্যাকশন। নোটেড আইটেম এটা আসলে একটা নোট আকারে রেখে দেওয়া। তাহলে কি হলো, একটা নোটেড আইটেম ক্রিয়েট হলো ভেন্ডরের ডাউন পেমেন্ট রিকোয়েস্টের এগেনস্টে। এখন আপনি সাপ্লাইসেন আপনাকে রিকোয়েস্ট করলো, আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলেন, সিস্টেমে এটা কি হলো, একটা নোটেড আইটেম ক্রিয়েট হলো। এখন হচ্ছে আপনাকে চেক লেখার পালা, দ্যাট মিনস পেমেন্ট দেওয়ার পালা। এটাকে আমরা তখন বলতে পারি প্রসেসিং আর সেটেল আর পেমেন্ট। অর্থাৎ ডাউন পেমেন্টের অ্যামাউন্টটা আমরা এখন পেমেন্ট করতে চাই। কিভাবে পেমেন্ট করতে চাই, আপনারা F-51 বা 53, আমরা শিখছি কি 53 দিয়ে পেমেন্ট না 51 দিয়ে? F-53 দিয়ে, 53 দিয়ে আপনারা পেমেন্ট দিতে পারেন 900। এখন আমি পেমেন্ট করব ভেন্ডরকে। ওকে, এবার গেলাম পেমেন্টের অপশানে, F-53। এখন যথারীতি আপনাকে কি করতে হবে, এই কাজগুলো করতে হবে। ইপি ডাউন পেমেন্টটা আমরা পেমেন্ট করে দিচ্ছি। $634, রাইট? একটা চেক নাম্বার দিয়ে দিলাম আন্দাজে। এবার ব্যাংক ডেটা, আমরা জানি ব্যাংক ডেটা, এখানে একটা ব্যাংকের আমরা আউটগোয়িংটা নিয়ে নিব। অ্যামাউন্টটা হচ্ছে 39 লাখ, অ্যাকাউন্টটা হচ্ছে 110012। এখানে একটা কাজ আছে, দেখেন এই যে স্পেশাল জিএল ইন্ডিকেটর, এটা আপনাকে দিতে হবে। অথবা আমি গত দিনও বা তার আগের দিন একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম, FBL1N। এটা যে নোটেড আইটেমটা আছে, নোটেড আইটেমের একটা কি ডকুমেন্ট নাম্বার পড়েছে, আপনি চাইলে এই ডকুমেন্টের রেফারেন্সে পেমেন্ট দিতে পারেন। আর এখানে ওটা আমার ওপেন আইটেম হিসেবে শো করবে কখন, তখন এখানে স্পেশাল জিএল ইন্ডিকেটর হিসেবে এফ দিতে হবে। দেখেন এখানে এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এখানে কিন্তু স্পেশাল হচ্ছে এফ। আমরা যখন ডাউন পেমেন্টের সিলেক্ট করেছি তখন করেছি এফ, যেহেতু এটা নোটেড করেছি, যেহেতু এটা নোটেড আইটেম, সেজন্য এখানে আমার কি আসছে, নোটেড আইটেম হিসেবে এখানে ডাউন পেমেন্টের সেটেলমেন্টের সময় আমাকে কি আসছে, এফ দিতে হবে। এখানে আমরা দেবো হচ্ছে ডাউন পেমেন্টের সেটেলমেন্ট, দ্যাট মিনস পেমেন্টের ক্ষেত্রে স্পেশাল জিএল ইন্ডিকেটর দিব হচ্ছে এফ। আর এডিশনাল সিলেক্টেড ক্রাইটেরিয়াতে আমরা চাইলে ডকুমেন্ট নাম্বার ইউজ করতে পারি। তাহলে এখানে ডকুমেন্ট নাম্বারটা আমরা কি করলাম, ডকুমেন্ট নাম্বারটা মার্ক করে প্রসেস ওপেন আইটেমে দিলাম। ডকুমেন্ট নাম্বারটা যেহেতু আমি অলরেডি কপি করে নিয়েছি, এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে এগেইন প্রসেস আইটেম দিব। তাহলে সিস্টেম আপনাকে শুধুমাত্র এই ডকুমেন্টটাই শো করবে, আর কোনো কিছুই শো করবে না।
তখন আপনার এইখান থেকে বাম থেকে সিলেকশন, ডান থেকে সিলেকশন, এইটা আর করা লাগছে না। যে আপনি স্পেসিফিক যে ডকুমেন্টের রেফারেন্সে বা যে ডকুমেন্ট বা যে ওপেন আইটেমগুলো বা যে বিলগুলো পেমেন্ট করতে চাইছেন, সেই বিলগুলোর এগেনস্টে যে ডকুমেন্ট নাম্বারটা আছে, সেই ডকুমেন্ট নাম্বার এডিশনাল সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে ডকুমেন্ট নাম্বার সিলেক্ট করে প্রসেস করবেন। তখন আপনার শুধুমাত্র আপনার সিলেক্টেড আইটেমগুলাই আপনার সামনে ডিসপ্লে আসবে, বাকি আর কিছু আসবে না। তো এখানে আমার আর সিলেক্ট ডিসিলেক্ট করার কিছু নাই, জাস্ট আপনাকে কি করতে হবে, এটা সিমুলেট করে দিতে হবে। সিমুলেট করে দিলে কি হলো, এইবার দেখেন আমার হচ্ছে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনটা হচ্ছে এখন, যেহেতু আমি এখন পেমেন্ট করছি, তো পেমেন্ট করার সময় আমার ট্রানজ্যাকশন কোডটা যেটা আপনি বলেছেন যে আমার পেমেন্ট করার সময় ভেন্ডর ডেবিট হবে উইথ স্পেশাল জিএল ইন্ডিকেটর এ। যেমন এখানে দেখেন পোস্টিং কি হচ্ছে 29, 29 হচ্ছে ভেন্ডর স্পেশাল জিএল ডেবিট, আর 39 হচ্ছে ভেন্ডর স্পেশাল জিএল ক্রেডিট। 09 হচ্ছে কাস্টমার স্পেশাল জিএল ডেবিট, আর 19 হচ্ছে কাস্টমার স্পেশাল জিএল ক্রেডিট। এই চারটা আমার হচ্ছে স্পেশাল জিএল ইন্ডিকেটরের জন্য পোস্টিং কি। যেহেতু এখানে ভেন্ডরকে আমরা অ্যাডভান্স দিচ্ছি এবং ভেন্ডরের স্পেশাল জিএল ডেবিট হচ্ছে 29, আর তার সাথে একটা এ, আর যথারীতি ব্যাংকের লেজারটা আমাদের ক্রেডিট হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমি সেভ করে দিলাম। তখন কিন্তু আর এই যে নোটেড আইটেম, এই নোটেড আইটেম আর থাকছে না। দেখেন এখানে নোটেড আইটেমটা কি হবে, এটা নোটেড আইটেমটা ক্লিয়ার হয়ে গেছে, নোটেড আইটেম আর নেই। বাট এখানে তখন এটা কোথায় চলে আসছে, অ্যাডভান্স পেমেন্টের মধ্যে চলে আসছে, এই যে 20 আর 19 দেখেন এ দিয়ে, এই দুটাই তো আমরা অ্যাডভান্স মাত্র পেমেন্ট করলাম 18,000। ওকে, এটা এখন অ্যাডভান্স পেমেন্টের মধ্যে চলে আসছে, নোটেড আইটেমটা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে ভেন্ডরকে আমি অ্যাডভান্স পেমেন্ট হিসেবে কি করলাম, 20 লাখ আর 19 লাখ দুইটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। তাহলে ডাউন পেমেন্ট ক্রিয়েশন এবং ডাউন পেমেন্ট রিকোয়েস্ট অ্যান্ড ফাইনালি পেমেন্ট, এইটুকু আপনারা বুঝছেন কিনা? ওকে, তাহলে ডাউন পেমেন্টের চেক রেডি, চেক সহ এখন পারচেজ অর্ডারটা চলে গেল কার কাছে, ভেন্ডরের কাছে। ভেন্ডরের কি কাজ এখন, প্রোডাক্ট সাপ্লাই দেওয়া। প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টটা ঠিকঠাক বুঝে নেওয়া, ঠিকঠাক বুঝে নিয়ে সিস্টেমে কি করা, গুডস রিসিভ করা। আর এই গুডস রিসিভ করার ট্রানজ্যাকশন কোডটা হচ্ছে MIGO ইকো। পারচেজ অর্ডার হচ্ছে 634, রাইট? 634, 634, 634। ওকে, এখানে আমরা একটা ডেলিভারি নোট লিখবো, ডেলিভারি নোট হিসেবে আমরা একটা চালান নাম্বার লিখে দিলাম। এখানে আছে প্রথম লাইন আইটেম 50,000 কোয়ান্টিটি, এই আইটেমটা ওকে। এরপরে নেক্সট লাইন আইটেম যাব 40,000 কোয়ান্টিটি, এটাও ওকে। এবার আমরা কি করব, চেক করব, এখানে অনেক ধরনের ব্যাচ ট্যাচের ইনফরমেশন দিচ্ছে, ওয়ার্নিং। এবার পোস্ট করে দেবো, কিন্তু সিস্টেমে কিন্তু এই ডকুমেন্টটা পোস্ট হয়ে গেল, তার মানে জিআরএন কমপ্লিট। এবার আসছে জিআরএন কমপ্লিট হলে ফাইনালি আমার ইনভয়েস করার পালা। ইনভয়েস করার জন্য আমার ট্রানজ্যাকশন কোডটা হচ্ছে মিরো, MIRO। এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ইনভয়েস যখন আপনি পেয়েছেন, সেই ইনভয়েসের মধ্যে নিশ্চয়ই সাপ্লায়ার আপনাকে লিখে দিয়েছে টোটাল বিল এত, ভ্যাট এত, লেস অ্যাডভান্স এত, নেট পেয়েবল অ্যামাউন্ট এত।
এরকম লেখা থাকতে পারে। তাই লেখা থাকবে না বিলের মধ্যে, যেহেতু সাপ্লায়ার অলরেডি 50% অ্যাডভান্স নিয়ে নিয়েছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা মিরোতে যাব। দ্যাট মিনস ভেন্ডরের লায়াবিলিটি বুক করব। লায়াবিলিটি বুক করার পরে না পেমেন্টের ইস্যু। লায়াবিলিটি বুক করার জন্য এমআই আরও, এখানে যখন আপনি দেখেন মিরোতে যাবেন, 1200 কোম্পানির সিস্টেম কিন্তু আপনার বারবার একটা ওয়ার্নিং মেসেজ দেবে। ওয়ার্নিং মেসেজটা হচ্ছে এই এই সাপ্লায়ারের যে আপনি ইনভয়েস বুকিং করতে যাচ্ছেন বা এই পিওর এগেনস্টে ইনভয়েসটা বুকিং করতে যাচ্ছেন, এই পিওর মধ্যে কিন্তু একটা ডাউন পেমেন্ট অপশান রয়ে গেছে, সেইটা আপনাকে মনে করাই দেবে। এখানে আমরা পিও নাম্বার দিলাম, টেক্সটের মধ্যে কি লিখলাম, ইনভয়েস বুকিং পিও নাম্বার 634, এন্টার করেন। এখানে দেখেন প্রথম একটা পপ আপ মেসেজ আপনাকে আসছে, ডাউন পেমেন্ট ফর পারচেজ অর্ডার এত এক্সিস্ট। তার মানে সিস্টেম আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে এই পারচেজ অর্ডারের এগেনস্টে ডাউন পেমেন্ট এক্সিস্ট আছে। মানে আপনি যদিও মনে রাখতে না পারেন বা ভুলে যান, সিস্টেম কিন্তু আপনাকে মনে করায় দিচ্ছে যে আপনি এই যে পিওর এগেনস্টে ইনভয়েস করতে যাচ্ছেন সেই পিওতে ডাউন পেমেন্ট এক্সিস্ট আছে। এরপরে আবার টিক মার্ক দেন। ওকে, টিক মার্ক দিলে এখন কি আসলো, টোটাল এখানে ভ্যাট সহ সাপ্লায়ারে টোটাল এখানে বিল চলে আসলো। অ্যামাউন্টটা আমরা এখানে কপি করে নেব। কপি করে নিয়ে এটা আমরা পেস্ট করে দিলাম। এরপর এন্টার। এন্টার দেওয়ার পর সিস্টেম আপনাকে আবার বলতেছে যে এই ভেন্ডরের এগেনস্টে দেখেন 39 লাখ টাকা ডাউন পেমেন্ট এক্সিস্ট আছে, তাই না? এই 39 লাখ টাকা ডাউন পেমেন্ট এক্সিস্ট হয়ে গেছে। আপনি কিন্তু ভুলে গেছেন, সিস্টেম কিন্তু আপনাকে মনে করাই দিচ্ছে। পেমেন্ট মেথডের ক্ষেত্রে কি লিখবো, সি। ওকে, এবার এটাকে সেভ করে দিলে কিন্তু আমার ইনভয়েসটা বুক হয়ে যাচ্ছে। এখন লেজারের মধ্যে কি হলো, লেজারের মধ্যে আমার বিল অ্যামাউন্ট থাকলো, অ্যাডভান্স অ্যামাউন্টও থাকলো, সমস্ত অ্যামাউন্টই কিন্তু আমার এই লেজারে থাকছে। নোটেড আইটেমটা আমরা আনটিক করে দিই। দেখেন এখানে বিল অ্যামাউন্ট হচ্ছে 90,04,500 টাকা, আর অ্যাডভান্স পেমেন্ট আছে এই পিওর এগেনস্টে, রেফারেন্স হিসেবে যে যেমনি পিওগুলো দেখছি এটার এগেনস্টে দুইটা অ্যাডভান্স হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এই অ্যাডভান্স পেমেন্টটা বা ডাউন পেমেন্টটা ক্লিয়ারিং করতে হবে, তাই না? ক্লিয়ারিং কি করব, এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখেন বিল অ্যামাউন্ট, বিল অ্যামাউন্টটা হচ্ছে এই টাকাটাই, বিল অ্যামাউন্টটা হচ্ছে এই টাকাটা, বেস অ্যাডভান্স, অ্যাডভান্স পেমেন্ট 39 লাখ। এখানে আপনাদের মনে একটা কোশ্চেন রাখছে না,
যে আমার তো 50% অ্যাডভান্স ছিল, তাহলে 39 লাখ কেন হলো? তাহলে 39 দুগুণে কত হয়? 78 লাখ টাকা, তাই না? কিন্তু আমি সাপ্লায়ারের বিল আসছে 90 লাখ টাকা, বাকি টাকার খুশি। হুম, বলতে পারবেন কেউ? এখানে হ্যাঁ, ভ্যাটের টাকাটা, কারণ ভ্যাটের টাকা তো আর আমি অ্যাডভান্স দেবো না, আমি তো অ্যাডভান্স দেবো মালের টাকা 50%, তাই না? এইটাই, ভ্যাটের টাকা আছে প্লাস এখানে ডেলিভারির একটা চার্জ আছে, সব মিলে 90,04,000 টাকা আসছে। তো এখন ভেন্ডারকে আমাকে পেমেন্ট করতে হবে কত? 51,400 টাকা। তো আগে যখন আমরা পেমেন্ট করেছিলাম তখন কি কোনো ট্যাক্স কেটেছি? অ্যাডভান্স পেমেন্টের সময় ট্যাক্স কাটা হয় নাই, তাহলে ট্যাক্সটা আমার এখন কাটতে হবে। ট্যাক্স টিডিএস, এটাকে কিন্তু আপনি আবার এই বিল অ্যামাউন্টের উপরে ট্যাক্স কেটে দিয়েন না, কারণ এর মধ্যে অলরেডি ভ্যাট ইনক্লুডেড। ভ্যাটটা বাদ দেওয়ার পরে যে 78 লাখ টাকা থাকে, হ্যাঁ সেটাই বলতেছি, 78। এখন এটার উপর আমি কত পার্সেন্ট ট্যাক্স নেবো? ধরুন 3% না 5%? 3%ই হবে মনে হয়, তাই তো? সাপ্লায়ার ট্যাক্স হয় সেটা 3% বা 10% যেটাই হোক, আমরা 3% ধরে নিচ্ছি। তার মানে এখানে আমার 2,34,000 টাকা ট্যাক্স। হ্যাঁ, তো এখানে আমার আসলে ফাইনাল পেমেন্ট আপনাকে করতে হচ্ছে এই টাকাটা মাইনাস এই টাকা, 48,70,500 টাকা। এটুকু তো আমরা বুঝছি, তাই না ভাই? যে টোটাল বিল থেকে আমি অলরেডি 39 লাখ অ্যাডভান্স দিয়েছি, সে আমার কাছে 51 লাখ পায়। এর আগে যেহেতু পেমেন্টের সাথে আমরা টিডিএসটা নিয়ে নিই, আমরা ফাইনাল বিল থেকে ফাইনাল বিলটা সমন্বয় করার সময় টিডিএসটা করে নিচ্ছি, ডিডাক্ট করে নিচ্ছি 3% দিয়ে। তো সেটা ডিডাক্ট করার পরে বাকিটা হচ্ছে আমার, তাকে আমাকে পেয়েবল হিসেবে বা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, এটা। তো এবার আমরা কোথায় যাব? আমরা পেমেন্ট অপশনে চলে যাই। হ্যাঁ, বাকি টাকাটা আমরা পেমেন্ট করে দেবো, ইভেন ট্যাক্স সহ পুরোটাই আমরা তাকে সেটেল করে দিচ্ছি। এখানে আমার ব্যাংক থেকে যে বলেন, তাহলে 30 তারিখের পরেই তো আমরা দিব, তাই না? এটা তো এখনো ডিউ হয়নি, এখন আমরা তো 30 তারিখ দিয়েছি, এখন তো 30 তারিখ পর্যন্ত আমি বসে থাকতে পারতেছি না, তাই না? ওটা আপনি চাইলে যে কোনো সময় পেমেন্ট দিতে পারছেন, সমস্যা নেই। অ্যামাউন্টের ঘরে এটা অ্যাকাউন্ট হচ্ছে এইটা। এখানে স্পেশাল জিএল ইন্ডিকেটর হিসেবে যেহেতু অ্যাডভান্স পেমেন্ট আছে, অ্যাডভান্স পেমেন্টের জন্য এ দিব আমরা, ওকে? আর ডাউন পেমেন্টের জন্য এফ দিব। সবচেয়ে বেটার হচ্ছে এখান থেকে আমরা ডকুমেন্ট নাম্বারটা বসাই দিই, তাহলে আরও আমাদের জন্য সুবিধা। অর্থাৎ যে যে অ্যামাউন্টগুলো আমরা এখানে সমন্বয় করবো সেগুলাই আসবে। আমরা এই অ্যামাউন্টটা ক্লিয়ার করব, এই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা, এই তিনটা ডকুমেন্ট আমরা ক্লিয়ার করব। এখানে আসলে আমার আলটিমেট জার্নালটা কী হবে বলেন তো? যদি আমরা একটু জার্নালটা বোঝার চেষ্টা করি, আমরা এক্সেলের মধ্যে লিখছিলাম, এক্সেলেই বসাই। তাহলে এখানে আমার ভেন্ডর ডেবিট,
ভেন্ডর ডেবিট হচ্ছে হলো 51,000 টাকা, না তাই না? এবার আসেন ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট হচ্ছে হচ্ছে ব্যাংক থেকে চেক যাচ্ছে 48,70,000 টাকা। আর হচ্ছে লাইবিলিটি ফর টিডিএস, এটা ক্রেডিট, এটা হচ্ছে 2,34,000 টাকা। এ হচ্ছে আসলে আমার জার্নালটা। তো এখানে আমরা কি করব, দেখেন প্রথমে আসছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে, আমরা এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দিচ্ছি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার চেক যাচ্ছে 48,70,000 টাকা। 48,70,000 আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে ডকুমেন্ট নাম্বার হিসেবে আমি ডকুমেন্ট নাম্বার যেহেতু সিলেক্ট করেছি, আমার ডকুমেন্ট নাম্বার তিনটা, আমরা তিনটা ডকুমেন্ট এখানে সেটেল করব। এই তিনটা ডকুমেন্ট নাম্বার আমরা কপি করে নিই। একটা ডকুমেন্ট নাম্বার আমি এখানে বসিয়ে দিয়ে প্রসেস ওপেন আইটেম আবার দিলাম। দেখেন তিনটা ডকুমেন্টে কিন্তু এখানে চলে আসছে। এখন কথা হলো, আমরা তো শুধু ভেন্ডরের পার্টটা আর ব্যাংকের পার্টটা চুজ করে নিলাম, কিন্তু এর বাইরে আর একটা পার্ট রয়ে গেছে, টিডিএস এর পার্টটা, যেটা আসলে এখানে ব্যালেন্স হিসেবে। ভাই আপনার একটা মিউট করেন। এখানে নট অ্যাসাইন হিসেবে 2,34,000 টাকা আছে, যে টাকাটা হচ্ছে আমার টিডিএস এর টাকা। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমরা অলরেডি জার্নালটা কিন্তু মনে মনে লিখে ফেলেছি। ক্রেডিট হিসেবে আসছে হচ্ছে আমার টিডিএস, রাইট? ক্রেডিট হিসেবে আমার এখানে টিডিএস আসছে। তো টিডিএস ইটসেলফে জেনারেল লেজার। তো জেনারেল লেজার ক্রেডিট মানে কি, পোস্টিং কি হচ্ছে 50। এখন আমরা এখান থেকে এডিশনাল আর একটা লাইন আইটেম আমাকে অ্যাড করতে হবে। তো লাইন আইটেম অ্যাড করার জন্য আমরা কোথায় যাব, এখানে যাই, ওভারভিউতে, ডকুমেন্ট ওভারভিউতে গেলে আমরা দেখতে পাবো এখানে চলে আসছে। আর ভেন্ডরের পেমেন্টটা হচ্ছে 48,70,000। নিচে দেখেন পোস্টিং কি দেওয়ার অপশন আছে, পোস্টিং কি 50। আর ক্রেডিট হচ্ছে হলো আমার টিডিএস, টিডিএস, ওকে। এখানে লায়াবিলিটি ফর টিডিএস নামে যে লেজারটা আছে সেটাকে আমরা করতেছি, ক্রেডিট করছি। এটাকে দিব স্টার, এক্সট্রাকে দিব মানে আমরা কিছু লিখিনি, যেহেতু না লিখিনি তাহলে লিখে নেব আমরা। অ্যাসাইনমেন্টের ঘরে আমরা বলছিলাম যে ভেন্ডরের কোডটা আমরা লিখে নেব, যাতে করে আমার দেখতে সুবিধা হয় যে আমাদের টিডিএস আছে, এই টিডিএসটা আসলে কোন ভেন্ডরের। ভেন্ডর ফাইনাল পেমেন্ট, টেক্সটের মধ্যে লিখে রাখলাম টিডিএস টাকা 2,34,000। এবার আমরা সিমুলেট করব। প্রথমে আমরা ওভারভিউতে গেলাম, ওভারভিউ থেকে গিয়ে আমরা আর একটা নতুন লাইন আইটেম অ্যাড করলাম, অ্যাড হিসেবে টিডিএস এর লেজার দিয়ে এবার সিমুলেট করলাম। ফাইনালি কি আসছে, ফাইনালি দেখেন ব্যাংক ক্রেডিট হচ্ছে, ব্যাংক থেকে যে চেকটা যাচ্ছে 48,70,000, সেটা হচ্ছে এটা 48,70,000। ও আচ্ছা, এখানে আর একটা জিনিস আমরা ভুলে গেছি, এখানে আমাদের দুটো অ্যামাউন্ট অ্যাডভান্স ছিল, এই অ্যাডভান্স পেমেন্টের। তাহলে আলটিমেটলি আমার ভেন্ডরের বিলটা ছিল হলো হচ্ছে এইটা, তো ভেন্ডরকে আমার পেমেন্ট করতে হবে হচ্ছে এইটা। হ্যাঁ, ভেন্ডর কিন্তু পুরা টাকাই আমার সেটেল করতে হবে। ভেন্ডরের লায়াবিলিটি বুক হয়েছে কত, 90,00,000 টাকা না। এখন ব্যাংকে ডেবিট করতেছি। আর একটা জিনিস হচ্ছে,
সেটা হচ্ছে আমরা যখন এ ভেন্ডরকে অ্যাডভান্স দিয়েছিলাম, যে অ্যাডভান্স কি হিসেবে রয়ে গেছে, ডেবিট হিসেবে রয়ে গেছে না? ওটা এখন আমাকে ক্রেডিট করে নিতে হবে ভেন্ডর অ্যাডভান্স। হুম, ভেন্ডর অ্যাডভান্স, ওটা ক্রেডিট হয়ে যাবে অটোমেটিক্যালি। ভেন্ডর অ্যাডভান্স ক্রেডিট, এটা আমি একবারে লিখছি 39 লাখ। এখানে দেখেন, এই হচ্ছে ব্যাংক থেকে যাচ্ছে, এই হচ্ছে টিডিএস এ যাচ্ছে, এই হচ্ছে টোটাল ভেন্ডরের বিল, এই হচ্ছে দুইটা লাইন আইটেমের জন্য দুটা অ্যাডভান্স অ্যামাউন্ট। কেমন? দুটা অ্যাডভান্স অ্যামাউন্ট, এটাকে আমরা এখানে পোস্ট করে দিই। এবার আমরা যদি লেজারটাকে দেখি, তাহলে দেখবে যে এখানে তিনটা লাইন আইটেম এটা ক্লিয়ার হয়ে গেছে, বাকিটা রয়ে যাবে। এখন শুধুমাত্র দুইটা, এই যেটা আগে তো শুরুতেই ছিল সেই দুইটাই রয়ে গেছে, বাকি পুরো প্রসেসটাই সেটেল হয়ে গেছে। তার মানে আমরা যেটা করলাম, আমরা পারচেজ অর্ডার ক্রিয়েট করলাম, পারচেজ অর্ডারের এগেনস্টে ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট অপশনটা অ্যাড করে নিলাম। ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট অপশনটা অ্যাড করার পর সেই ডাউন পেমেন্টের রিকোয়েস্ট ক্রিয়েট করলাম, রিকোয়েস্টের এগেনস্টে পেমেন্ট দিলাম। ফাইনালি পেমেন্ট দেওয়ার পরে আমরা কি করলাম, আমরা ওয়েট করলাম প্রোডাক্ট ডেলিভারির জন্য। প্রোডাক্ট ডেলিভারি হলো, প্রোডাক্ট রিসিভ হলো, প্রোডাক্ট রিসিভ হওয়ার পরে ইনভয়েস রিসিভ হলো। ইনভয়েস রিসিভ হলো, কি হলো, টোটাল বিল অ্যামাউন্টের ইনভয়েসটা আবার এখানে বুক করে নিলাম আমরা। তাহলে দেখা যাচ্ছে যে ওই সাপ্লায়ারের এগেনস্টে আমার ইনভয়েসটাও বুক হয়েছে, পাশাপাশি সেম একই রেফারেন্সে বা একই পার্সেজ অর্ডার রেফারেন্সে আমার অ্যাডভান্স পেমেন্টের বুকটা ওই ভেন্ডরের লেজারে আছে। এখন আপনি কি করতে চাইছেন, যে ভেন্ডারকে পুরোটাই সেটেল করে দিতে চাইছেন, যে টোটাল বিল অ্যামাউন্ট থেকে অ্যাডভান্সের অ্যামাউন্টটা বাদ দিয়ে বাকি টাকাটা তাকে পেমেন্ট করে ভেন্ডরের সাথে ক্লিয়ার করে দিতে চাইছেন। তো সেই ক্লিয়ারিংয়ের জন্য আমরা কি করলাম, আমরা ফাইনালি ভেন্ডরকে পেমেন্ট দিয়ে দিলাম। এবং পেমেন্ট দেওয়ার সময় যেহেতু আমরা শুরুতে যখন অ্যাডভান্স পেমেন্ট করেছি তখন কিন্তু আমরা কোনো ট্যাক্স ডিডাক্ট করি নাই, সোর্স ট্যাক্স কাটা হয় নাই। বাট ফাইনাল পেমেন্টের সময় আমাকে কী করতে হবে, সোর্স ট্যাক্সটা কেটে নিই। সেই সোর্স ট্যাক্স কেটে নেওয়া, ব্যাংকের বাকি রেস্ট অ্যামাউন্ট পেমেন্ট দেওয়া, পাশাপাশি যে দুইটা, যেটা আমি আগেই অর্থাৎ প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার আগেই অ্যাডভান্স দিয়েছি, সেটাও সেটেল করা, পুরো প্রসেসটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। এই ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট বা এই রিলেটেড বলেন। এই 20 লাখ আর হলো 19 লাখ, 39 লাখ টাকা। দেখেন, আপনার টোটাল বিল অ্যামাউন্ট ছিল কত, 90 লাখ, অ্যাডভান্স দিয়েছেন 39 লাখ। কেন 90 লাখের 50% কি 39 হয়, 45 হয় না? এই কোশ্চেনের উত্তর কিন্তু আমরা আগেই নিয়ে নিয়েছি, যেই বিলের মধ্যে কিন্তু ভ্যাট ছিল প্লাস ডেলিভারি কস্ট ছিল। তো আমরা তো আর কখনোই ভ্যাট সহ অ্যাডভান্স দেই না, করবো না। আমরা জাস্ট ম্যাটেরিয়াল যে কস্ট আপনার, সেই ম্যাটেরিয়ালের কস্ট, ভ্যাট তো আর কেউ পাচ্ছে না, না পাচ্ছেন। রাইট, ডেলিভারি কস্ট প্লাস ভ্যাটের অ্যামাউন্টটা এটার মধ্যে রয়ে গেছে। ঠিক আছে, ওকে। এই যে এই টাকা বা ওই টাকা বাদ দিয়ে নেট যেটা দাঁড়ালো 48 লাখ 70, এর মধ্যে হচ্ছে হলো 39 লাখ টাকা, 39, হ্যাঁ, 39 লাখ টাকা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু। তারপরে ভ্যাট আছে, আবার এখান থেকে আবার 2 লাখ 34 টিডিএস কেটে নিয়েছি, এই জন্য এটা 48, না হলে ছিল এটা 50 লাখ। আর 50 লাখ মানে সরি 51,04,000 টাকা, এর মধ্যে টিডিএস বাদ দেওয়ার পরেই না 48,70,000 আসছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন তো এবার? আর কি কোনো কোশ্চেন আছে? প্লিজ, হ্যাঁ।
আমরা কি অ্যাকাউন্টস রিসিভেবলটা শেষ করছি? অ্যাকাউন্টস রিসিভেবল থেকে ভেন্ডরকে আমরা আচ্ছা ইয়ে থেকে অ্যাডভান্স নিছি না কাস্টমার থেকে F-29 ট্রানজাকশন কোড দিয়ে 50% তো অ্যাডভান্স নিছি। নেওয়ার পরে ফাইনালি যখন আমরা তাকে প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি তারপরে না সেটা সমন্বয় করছি। এখন এটা পুরো প্রসেসটা করতে হলে আমাদের কি করতে হতো, এই সাইকেলের মতো কি এসডির সাইকেলটাও কমপ্লিট করা লাগতো। তো এসডির আসলে তো আমরা ফাইন্যান্সের পার্টটা করেছি, এসডির পার্টটা করিনি। এর জন্য কিন্তু বিল অ্যামাউন্ট আমরা বুক করতে পারিনি, বাট অ্যাডভান্স কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমরা দেখিয়েছি F-29-এ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রসিডিউর এটা এসডি মডিউলের সম্পর্ক আছে, সেজন্য কিন্তু আমরা ওই পার্টটা আমাদের কমপ্লিট করা হয়নি। আচ্ছা, এবার আসছি, এই পার্টটা আমাদের মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আসলে সরি, হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন। অর্থাৎ আপনার সমস্ত কিছু করা শেষ, সেটেলমেন্ট শেষ, ভেন্ডরের কাছে কিন্তু আমার এখন আর এই পারচেজ অর্ডারের এগেনস্টে কোনো লায়াবিলিটি নাই, তাই না? পুরোটাই কিন্তু আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এখন আপনি বলতেছেন যে এর থেকে 2 মাস 3 মাস পরে গিয়ে আপনার একটা ইস্যু অ্যারাইজ হয়েছে, যেটা আমরা কম দিয়েছি বা বেশি দিয়েছি, তাই না? এখন কম বেশি দিলাম বা কোথায় এটা কিভাবে আমি আইডেন্টিফাই করবো যে এখানে আমি আসলে কম দিয়েছি বা বেশি দিয়েছি? এই আইডেন্টিফাইটা আপনি কিভাবে করতে চাইছেন বলেন তো? তার মানে আপনি ট্যাক্সটা বেশি কেটে ফেলেছেন, এই তো? মানে আমি আমার ভুলটা কোথায় সেটা আগে আমি ট্রেস আউট করব। আমার ভুলটা কোথায় হয়েছে? আইদার এখানে আমি 3% ট্যাক্স কেটেছি, হওয়ার কথা ছিল 5%, অথবা আমি 5% কেটেছি, হওয়ার কথা হচ্ছিল 3%। তার মানে ভুলটা হয়েছে আমার টিডিএস এর মধ্যে, তাই না? তাহলে ওইখানে আমি এখন সংশোধন করব। তো ভেন্ডার যদি এক্ষেত্রে অতিরিক্ত টাকা পাওনা হয়, তাহলে এই টাকাটা সমন্বয় হবে কার থেকে? টিডিএস এর অ্যামাউন্ট থেকে, লায়াবিলিটি ফর টিডিএস থেকে। আমার কথা বুঝছেন? যদি টিডিএস এর সাথে কম বেশি হয়ে থাকে, তাহলে ভেন্ডার যদি অতিরিক্ত টাকা পায় বা ভেন্ডারকে চার্জ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? জার্নাল দিতে হবে, রেকটিফাইং জার্নাল, যে টিডিএস ডেবিট, অর্থাৎ লায়াবিলিটি ফর টিডিএস ডেবিট, ভেন্ডার ক্রেডিট, যদি ভেন্ডারের টাকা পাওনা হয়। আবার যদি ভেন্ডর আমার টাকা বেশি নিয়ে যায়, তাহলে আমরা কি করব? অর্থাৎ ট্যাক্স কম কাটি, তাহলে ভেন্ডরকে ডেবিট করব, আবার লায়াবিলিটি ফর টিডিএসকে ক্রেডিট করব। তো সেক্ষেত্রে ভেন্ডর ডেবিট ক্রেডিট করার জন্য আমার যে পোস্টিং কি আছে সেটা আমি ইউজ করতে পারি। বুঝতে পারছেন না বুঝলেন নাই? হুম। গতদিনে আমরা বলেছিলাম যে আপনার সারা মাসের জন্য আপনি একটা পিও ক্রিয়েট করছেন, একটা সাপ্লায়ারের সাথে মাস্টার পিও ক্রিয়েট করেছেন, তার সাথে টার্মস কন্ডিশন ধাপে ধাপে 2 বার বা 3 বার বা 4 বার আপনি মালটা ডেলিভারি নিচ্ছেন। দেখা গেল 50,000 কোয়ান্টিটির আপনি পারচেজ অর্ডার একবারে করে অ্যাপ্রুভাল করে দিয়ে দিয়েছেন। বলছেন যে 10 তারিখে তুমি দিবা 10,000, 20 তারিখে 10,000, 30 তারিখে 10,000, এভাবে ধাপে ধাপে মাল ডেলিভারি দেবেন, সাথে সাথে বিল দেবেন। তখন আপনি কি করবেন? ওই পিওর রেফারেন্সে আগে পার্সিয়াল জিআরএন করবেন। ঠিক আছে? পার্সিয়াল জিআরএন করে ওই জিআরএন এগেনস্টে আপনার যে বিল আসলে বিল বুকিং করবেন, পেমেন্ট দিয়ে দেবেন। আবার যতটুকু আসবে ততটুকু কোয়ান্টিটি জিআরএন করবেন।
অর্থাৎ এমআই যে মিগো করার সময়, জিআরএন করার সময় কোয়ান্টিটিটা আপনাকে এনশিওর করতে হবে যে আপনি কতটুকু নিচ্ছেন আউট অফ 50,000। ওকে, এখন আমি যেটা বলছি সেটা হলো আপনি আজকের ক্লাস শেষে আপনি একটা পিও ক্রিয়েট করবেন। ঠিক আছে, যে কনসেপ্টটা আপনি বলছেন সেই কনসেপ্ট নিয়ে একটা পিও ক্রিয়েট করবেন। পিও ক্রিয়েট করে সেটার পার্শিয়াল কোয়ান্টিটি যখন আপনি মিগো করবেন 50,000 কোয়ান্টিটি দিবেন না, দিবেন হচ্ছে লেটসে আপনি 15,000 কোয়ান্টিটি, যে আমি 15,000 কোয়ান্টিটি বুঝে পেয়েছি, 15,000 কোয়ান্টিটির জিআরএন কমপ্লিট করবেন। তারপরে অ্যাকাউন্টিং যে ট্রানজাকশন হয় সেটা দেখবেন। দেন ওই জিআরএন করার পরে আবার ওই 15,000 কোয়ান্টিটির বিল আপনি ইনভয়েস বুক করবেন। ঠিক আছে, এই পুরো কাজটা আপনার হলো হোমওয়ার্ক। হোমওয়ার্ক করে পিপিও নাম্বারটা আমার দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আসলে কতটুকু করতে পারছেন কি পারছেন না। যদি না পারেন তাহলে নেক্সট ক্লাসে আমি এটা সলভ করে দেবো। ওকে, এটা আপনার হোমওয়ার্ক থাকলো। আপনি আবার মনে করেন না যে আমি কোশ্চেন করছি বিধায় এটা আমার উপরে চাপাই দিছে আপনি। হ্যাঁ, ঠিক আছে, এরকম মনে করার কোনো কিছু নেই। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটা আমরা ইম্পোর্টে চলে যাব। আমার লোকাল প্রাইসেস সংক্রান্ত যদি কোনো ইস্যু থাকে আপনারা আমার জানাবেন, আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। এখন ইম্পোর্টের প্রসেসটা আপনারা একটু একটু হয়তো অনেকে জানেন বা অথবা অনেকে জানেন না। ধরে নিচ্ছি আপনারা জানেন বা জানেন না, ঠিক আছে। বাট আমি এখন যেটা বলবো সেটা মানে শুরু থেকেই বলবো, আমি ধরে নিচ্ছি আপনারা কিছুই জানেন না। এসএপিতে ইম্পোর্ট প্রসেসটা কিভাবে হয় তার আগে আপনার আরেকটু হোমওয়ার্ক থাকবে, হচ্ছে এখানে কিছু ইনকো টার্ম ইউজ হয়। ইন্টারন্যাশনাল ট্রেডিং এর ক্ষেত্রে কিছু ইনকো টার্ম থাকে। আপনার ইনকো টার্মের বলতে দেখবেন যে এফওবি একটা থাকে, বিল অফ লেডিং থাকে, ডিউটি, ভ্যাট, তারপরে আপনার কাস্টম ডিউটি, রেগুলারি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, বিভিন্ন ধরনের ইনকো টার্ম থাকে না। এই জিনিসগুলো আপনারা একটু স্টাডি করে নিন। আচ্ছা, এখন সমস্যা হলো যে এখানে দুইটা ফাংশন কাজ করতেছে প্যারালালি। প্রথম কাজটা কিন্তু করতেছে হচ্ছে সাপ্লাই সাইড থেকে, ফাইন্যান্সের কাজটা হচ্ছে লাস্টে আগাগোড়ায়। তো আমরা যেহেতু পুরো ফাইন্যান্সে বলেছি যে এমএম এর এই সাইকেলগুলো আমরা অলমোস্ট 60% এমএম এর পার্টটা আমরা কমপ্লিট করব। তো এটাও এলসি প্রসেসটাও এটা একটা পার্ট। তো এলসি পার্টে এমএম কি করে আর আমরা কি করি তার আগে শুরু হচ্ছে হলো আমার অ্যাকাউন্টিংটা কি হয়। যেহেতু আমরা ফাইন্যান্সের লোক, এখানে আমার অ্যাকাউন্টিং কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় তাহলে এলসি প্রসেসটা আমার আসলে বোঝা টাফ হয়ে যাবে। কেমন? এলসি শুরুতেই কি কি লাগে বলেন? এলসি শুরুতে এলসি যখন আগে যদি বলি, আপনারা একটা ফরেন সাপ্লাই যে কোনো একটা পারচেস করবেন, র ম্যাটেরিয়াল হতে পারে, ফিনিশ গুডস হতে পারে, মেশিনারি হতে পারে, এক্স ওয়াই জেড, যে কোনো কিছু আপনি পারচেস করতে চাইছেন। আপনি কি করতেছেন, আপনার ফরেন সাপ্লায়ার আছে বা সিলেক্টেড সাপ্লায়ার আছে, অথবা আপনি তার সাথে যোগাযোগ করে তার সাথে আপনি একটা নেগোসিয়েশনে আসলেন। নেগোসিয়েশনে আসার পরে এখানে সে আপনাকে একটা কি দিল, তার সাথে আপনার একটা এগ্রিমেন্ট হবে, যে এগ্রিমেন্টটাকে বলা হচ্ছে পিআই এর মাধ্যমে। পিআই, পিআই মিনস প্রোফার্মা ইনভয়েস। এই প্রোফার্মা ইনভয়েসের মধ্যে বহু যে পার্টি থাকে, পার্টির সাইন করে কি করতে হয়, প্রোফার্মা ইনভয়েস। হ্যাঁ, এখানে আমার ডকুমেন্ট যেটা সাপ্লায়ারের সাথে আমার যে কাজ নেগোসিয়েশন হয়েছে, প্রাইস নেগোসিয়েশন, এটার ডকুমেন্টটা হচ্ছে পিআই, প্রোফার্মা ইনভয়েস। এই পিআই নাম্বার, পিআই এর মধ্যে কি থাকবে, মেটেরিয়ালের সমস্ত ডেসক্রিপশন থাকবে, কোয়ান্টিটি, রেট, সব কিছু, এবং অন্যান্য টার্মস কন্ডিশনগুলো এখানে থাকবে। এই পিআইটা কি হবে, আপনার বেনিফিশিয়ারি এন্ড থেকে মানে এক্সপোর্টার এবং ইম্পোর্টার দুজনের সাইন থাকবে, ডিউলি সাইন, সাইন সিল মারা থাকবে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে এই পিআই এবং একটা ফরওয়ার্ডিং লেটার সহ ব্যাংকে গিয়ে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
ওকে, তো ব্যাংক কি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন যে আমি এই সাপ্লায়ার থেকে এই কোয়ান্টিটি এই রেট এত অ্যামাউন্ট এবং তার ফরেন কারেন্সি লেটস ইউএসডি এত ডলারের একটা এলসি ওপেন করতে চাই। আপনি আপনার বেনিফিশিয়ারি ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশনটা করবেন। তো ব্যাংক সমস্ত ডকুমেন্ট দেখে আপনার এলসিটা কি করবে, অ্যাকসেপ্ট করবে। কিন্তু তার আগেই আপনাকে একটা কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে উইদাউট এনি ইন্স্যুরেন্স কভার নোট, যেটাকে বলা হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স। ঠিক আছে, উইদাউট এনি ইন্স্যুরেন্স কভার নোট ব্যাংক কিন্তু কোনো এলসি ওপেন করবে না। তাহলে শুরুতেই আগে যখন আপনার একটা ফাইনাল হয়ে যাবে আপনি আগে ওই পিআইটা কাকে দেবেন, ইন্স্যুরেন্স কোম্পানি দেবেন। ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে একটা কভার নোট দেবে একটা প্রিমিয়ামের বিনিময়ে। আপনি কি কি করবেন, ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনাকে কি করতে হবে, প্রিমিয়াম দিতে হবে। হ্যাঁ, সেই প্রিমিয়াম, তাহলে ফার্স্ট স্টেপে আপনাকে কি করতে হচ্ছে, ওই এলসির এগেনস্টে আগেই কিন্তু একটা বেনিফিশিয়ারি হয়ে গেল, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি। ওকে, ইন্স্যুরেন্স কোম্পানি কি থেকে আপনাকে কি করতে হচ্ছে, পেমেন্ট দিতে হচ্ছে। পেমেন্ট দিয়ে কভার নোট নিতে হচ্ছে। এখনও কিন্তু আপনি কি করেন না, আপনার মাল আসে নাই। ইন্স্যুরেন্সের খরচটা আপনার কি হবে, প্রোডাক্টের ভ্যালুর সাথে, প্রোডাক্টের কস্টিংয়ের সাথে অ্যাড হবে না। অর্থাৎ আপনি যে ইম্পোর্ট করতে চাইছেন সেই ইম্পোর্টের মধ্যে আপনার পিআই ভ্যালু, দ্যাট মিন্স ম্যাটেরিয়াল ভ্যালুর সাথে কি কি খরচ অ্যাড হবে, সেই খরচগুলা সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। ফার্স্ট হচ্ছে ইন্স্যুরেন্স, ঠিক আছে। তারপরে হচ্ছে এলসি প্রসেসিং চার্জ, দ্যাট মিন্স ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন। তারপরে হচ্ছে শিপিং চার্জ, ডিউটি, ভ্যাট, ট্যাক্স। ওকে, যা যা আছে, ইভেন আপনার ফ্যাক্টরি অবধি পৌঁছা পর্যন্ত সমস্ত প্রকার খরচ আপনাকে কি করতে হবে, এই ম্যাটেরিয়াল কস্টের সাথে অ্যাড করে নিতে হবে। ওকে, ম্যাটেরিয়াল কস্টের সাথে অ্যাড করে নিতে হবে। তাহলে এখানে কেমনি সেটেলমেন্টটা হবে, আগে আমরা একটু বুঝে নেই। ব্যাংকে কি করলাম, পিআইটা নিলাম, পিআইটা প্রোফার্মা ইনভয়েস ইন্স্যুরেন্স কভার নোট প্লাস আমাদের যারা অথরাইজড পার্সন আছে তাদের ডিউলি সাইন্ড একটা অ্যাপ্লিকেশন ব্যাংকে ফর একটা ফরওয়ার্ডিং লেটারের মাধ্যমে ব্যাংকে সাবমিট করলাম। ব্যাংক সমস্ত কিছু করে, ব্যাংক কি করলে ব্যাংকের তরফ থেকে যা যা করার সেগুলো ভেরিফাই করে ব্যাংক একটা ড্রাফট এলসি আপনাকে দিল। আপনি যদি দেখেন যে সমস্ত টার্মস কন্ডিশন ঠিক আছে, দেন কি করবে, আপনি ফাইনালি যখন বলবেন যে ব্যাংকে আমার এলসিটা সুইফট করে দাও, তখন ব্যাংক কি করবে, এলসিটা সুইফট করবে কার কাছে। এখানে দুই দেশে, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন দেশ, কেউ কাউকে চিনি না, দেখি না বা জানি না, তো এখানে ট্রাস্টের জায়গাটা হচ্ছে ব্যাংক। দুইটা দেশেরই ব্যাংক, একটা হচ্ছে সাপ্লায়ারের এন্ডের ব্যাংক, একটা কে পারচেজারের এন্ডের, অর্থাৎ এক্সপোর্টার এবং ইম্পোর্টার দুইটা এন্ড থেকে দুইটা ব্যাংক এখানে মিডিয়া হিসেবে কাজ করে। তো আমার ব্যাংকে আমার আমার গ্যারান্টি দিচ্ছে আমার ব্যাংক, সাপ্লায়ারের গ্যারান্টি দিচ্ছে সাপ্লায়ার ব্যাংক। তো এই ব্যাংক আর এই ব্যাংকের মধ্যে কি বলে, মানে আন্ত ব্যাংক একটা লেনদেন থাকে, এবং এটার উপরেই আসলে কি হয়, সারা বিশ্বে ট্রেডিং বিজনেসটা চলে, ইন্টারন্যাশনাল ট্রেডটা চলে। এলসি মানে লেটার অফ ক্রেডিট। আপনাকে ওই ক্রেডিট, এই ব্যাংক আমার বেনিফিশিয়ারি বা আমার ব্যাংক আপনাকে সাপ্লায়ারকে অ্যাসিওর করতেছে যে তুমি প্রোডাক্টটা সাপ্লাই দাও, আমি তোমার পেমেন্টটা দেওয়ার জন্যে কি, আমি তোমার কি আছে, ভরসার স্থল। ঠিক আছে, কারণ ব্যাংক এখান থেকে, ব্যাংক সমস্ত দায় দায়িত্ব নিচ্ছে কার, পারচেজারের। আবার ওইখানে আমি যে তাকে এলসি দিচ্ছি বা অ্যাডভান্সে অনেক সময় টাকা দেওয়া লাগে, তো আমার আমার ভরসা জায়গা হচ্ছে ওই দেশের ব্যাংক। যাই হোক, এইসব প্রসেস শেষে আপনাকে কি করলো, ব্যাংক এলসি সুইফট করে দিল, তার বিনিময়ে ব্যাংক একটা কমিশন কেটে নিল, যেটাকে আমরা বলছি ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন অথবা এলসি প্রসেসিং চার্জ। তাহলে এলসি ওপেন করার শুরুতেই আমার কি কি খরচ ইমপ্লিমেন্ট হলো, নাম্বার ওয়ান, খরচের কথা বলছি, ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স, দুই নম্বরে হচ্ছে এলসি প্রসেসিং চার্জ।
এই দুইটা খরচ কিন্তু আপনার আগেই হয়ে গেল। এখন এই খরচটা আমি কার সাথে বুক করবো বলেন তো? এই খরচের এগেনস্টে আমার কি কোনো অ্যাসেট আছে? বা আমি যে পেমেন্টটা দিচ্ছি এই পেমেন্টের এগেনস্টে ব্যাংক তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে নিছে। তাহলে ব্যাংক কেটে ডেবিট করবো কাকে বলো? ইন্স্যুরেন্সকে আমি টাকা দিয়ে দিছি গভর্নমেন্টের এগেনস্টে প্রিমিয়ামের টাকা। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির ডেবিট, ব্যাংক ক্রেডিট, তাই না? আসলে তো হওয়ার কথা কি এখানে? ইন্স্যুরেন্স কোম্পানিরে চেক দিয়ে দিছি। তাহলে এখন এই খরচটা কোথায় যাবে? ইন্স্যুরেন্স কোম্পানি মানে কি ভেন্ডর? এখানে দেখেন কতগুলো ভেন্ডর কাজ করতেছে। নাম্বার ওয়ান একটা ইন্স্যুরেন্স ভেন্ডর, নাম্বার টু ব্যাংক ভেন্ডর, যে ব্যাংকের মাধ্যমে আমরা এলসি পয়েন্ট করছি, কারণ তার সাথে আমার একটা ট্রানজেকশন হচ্ছে। নাম্বার থ্রি আমার মেইন সাপ্লায়ার। নাম্বার ফোর হচ্ছে এখানে আসার পরে যদি যেটাকে বলে শিপিং চার্জ, অর্থাৎ যারা কি বলে ট্রান্সপোর্ট, সিএনএফ তো পরে আসছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা শিপিং এজেন্ট থাকে। তো এই শিপিং চার্জ, তারপরে আপনার প্রোডাক্টটা ল্যান্ডিং করার পরে এখানে আসতেছে গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাস্টম অথরিটি। লেটস সে চিটাগাং পোর্ট বা বেনামল পোর্ট, যে কোনো পোর্ট হতে পারে। তো কাস্টমস অথরিটি কি নিচ্ছে? ডিউটি নিচ্ছে, ভ্যাট নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে। এর সাথে যদি আরও এডিশনাল কিছু থাকে, এখন ডিউটির মধ্যে কিছু ক্যাটেগরি আছে। একটা হচ্ছে কাস্টমস ডিউটি, সিডি যেটাকে আমরা বলি। আর একটা আছে এসডি বলি, সাপ্লিমেন্টারি ডিউটি। আর একটা বলি আরডি, রেগুলেটরি ডিউটি। অর্থাৎ ওই প্রোডাক্টের উপরে গভর্নমেন্ট যত ধরনের ডিউটি অ্যাপ্লাই করে রেখেছে সমস্ত ডিউটি কি করবে? কাস্টমস আপনাকে চার্জ করে নিয়ে নেবে। এটা কিন্তু প্রোডাক্টটা আপনার হাতে আসার আগেই কিন্তু এসব টাকা আপনাকে দিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে আসেন এই প্রসেস কাজ করার জন্য আবার এখানে আমার এখান থেকে আরেকটা এজেন্ট কাজ করে, সেটা হচ্ছে সি অ্যান্ড এফ এজেন্ট। তো সি অ্যান্ড এফ এজেন্ট এখানে আপনার আপনার পক্ষ হয়ে কাজ করে দিচ্ছে, তারও একটা কমিশন আছে। তো সি অ্যান্ড এফ এজেন্টের যে কমিশন সেটাও কিন্তু আমার প্রোডাক্ট কস্টের সাথে অ্যাড হচ্ছে। তার মানে দেখেন ইন্স্যুরেন্স, ব্যাংক, মেইন সাপ্লায়ার, তারপরে আপনার ফ্রেড ফরওয়ার্ড যেটা জাহাজের ভাড়া বা এই সংক্রান্ত নিয়ে কাজ করে। হ্যাঁ, আবার গভর্নমেন্ট অথরিটি অর্থাৎ কাস্টমস অথরিটি, ফাইনালি আসছে সি অ্যান্ড এফ। এবং সি অ্যান্ড এফ পরে আর একটা কস্ট আসতে পারে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট, অর্থাৎ চিটাগাং থেকে ঢাকা পৌঁছার জন্য অথবা বেনাপোল থেকে ঢাকা পৌঁছার জন্য। তার মানে 6 থেকে 7টা বেনিফিশিয়ারি বা 6 থেকে 7টা ভেন্ডর, হ্যাঁ, এখানে আপনাকে সার্ভিসটা দিচ্ছে। তো প্রত্যেকের পেমেন্টটি কিন্তু আমার আগেই দিয়ে দেওয়া লাগছে, শুধুমাত্র সি অ্যান্ড এফ এর বিলটা ছাড়া। বুঝতে পারছেন কেন? ইন্স্যুরেন্স যখন আপনি নিয়েছেন, ইন্স্যুরেন্সের জন্য আপনাকে পেমেন্ট দেওয়া লাগছে। ব্যাংক যখন আপনার এলসি সুইফট করছে, ব্যাংক একটা এলসির প্রসেসিং চার্জ কেটে নিয়ে নিয়েছে, সেগুলো কিন্তু আপনার এন্ট্রি দিতে হচ্ছে। তারপরে আপনার কি করতে হচ্ছে? যখন এলসির টার্মস ছিল যে পেমেন্ট অ্যাট সাইট, অর্থাৎ অ্যাট সাইট এলসি, তার মানে আপনার ডকে বা পোর্টে মাল পৌঁছার সাথে সাথেই সাপ্লায়ারকে পেমেন্ট দিয়ে দিতে হবে। সেই সাপ্লায়ারের পেমেন্ট কে দিয়ে দিয়েছে? আপনার পক্ষ থেকে ব্যাংক পেমেন্ট দিয়ে দিয়েছে। এরপরে আসছেন মাল রিলিজ করার জন্য গভর্নমেন্টের ডিউটি, ভ্যাট, ট্যাক্স না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি মাল পোর্ট থেকে বের করতে পারবেন না। তাহলে এখানে ডিউটি দিয়ে আসতেছেন, ভ্যাট দিয়ে আসতেছেন, ট্যাক্স দিয়ে আসতেছেন, সব কিন্তু আপনার মাল আপনার গোডাউনের জিআরএন করার আগেই হচ্ছে। অর্থাৎ বিফোর রিসিভ দ্য গুডস ইউ হ্যাভ টু পে অল দ্য রিলেটেড কস্ট এগেনস্ট দিস ম্যাটেরিয়াল। আপনার সমস্ত কিছু কিন্তু পেমেন্ট করে দিয়ে তারপরে আসতে হচ্ছে। তাহলে এখন আমাকে বলতে হবে যে অ্যাকাউন্টিংটা আমরা এখানে কি করব? তো এসএপিতে এখানে কিভাবে আসলে এই অ্যাকাউন্টিংটা কি হয়, জি অ্যাকাউন্টিংটা হয় সেটাই যদি একটু দেখি। আমি প্রথম আসছে হচ্ছে ডেবিট ইন্স্যুরেন্স ভেন্ডর। ইন্স্যুরেন্স ভেন্ডর, এখনো কিন্তু আমরা ইন্স্যুরেন্স ভেন্ডর থেকে মানে ইন্স্যুরেন্স ভেন্ডরকে কি করছি? মাল আসার আগেই পেমেন্ট করছি। তার মানে এটা আমার কি হচ্ছে?
অ্যাডভান্স হিসেবে যাচ্ছে। অর্থাৎ সমস্ত পেমেন্ট বিফোর রিসিভ দ্য গুডস ইউ হ্যাভ টু পে অল দ্য ডিল। কি করতে হচ্ছে, সমস্ত পেমেন্ট আপনাকে আগেই দিয়ে দিয়ে হচ্ছে। যেহেতু আমরা মাল আসার আগেই দিচ্ছি, সমস্ত পেমেন্ট আমাকে অ্যাডভান্স আকারে দেখাতে হচ্ছে, তাছাড়া কিন্তু উপায় নেই। তাহলে ভেন্ডর অ্যাডভান্স, ইন্স্যুরেন্স ভেন্ডর এটা কি কি হিসেবে যাচ্ছে, অ্যাডভান্স হিসেবে। এরপরে আসেন ক্রেডিট। এখানে আপনি ব্যাংকে চেক দেন, ভেন্ডরকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দেন ব্যাংক অ্যাকাউন্ট। নেক্সট, এটা গেছে হলো ইন্স্যুরেন্স পারপাস। সেকেন্ড হচ্ছে হলো ডেবিট ব্যাংক ভেন্ডর, এটাও কিন্তু অ্যাডভান্স আকারে যাচ্ছে। এটা কি পারপাস বলেন তো? অ্যাডভান্স ফর এলসি প্রসেসিং, পিআরও এলসি প্রসেসিং, এলসি প্রসেসিং চার্জ। ক্রেডিট আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকা কেটে নিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এখানে ইন্স্যুরেন্স ভেন্ডরকে অ্যাডভান্স কেন করলাম? প্রথম দুটো ট্রানজ্যাকশন হয়ে গেল। এরপরে আসেন আবার ডেবিট হচ্ছে, এটা আমরা পোর্ট দিয়ে মালটা নিয়ে আসছি, কাস্টমস অথরিটি, সিটিজি কাস্টমস অথরিটি ফর কাস্টম ডিউটি, ভ্যাট, ট্যাক্স, পোর্ট চার্জ, যা যা খরচ আছে আর কি কাস্টমস রিলেটেড, ক্রেডিট ব্যাংক অ্যাকাউন্ট। এই পর্যন্ত আমরা থাকি। এরপরে ধরেন যে আরেকটা খরচ আছে সি অ্যান্ড এফ এর, সি অ্যান্ড এফ এর খরচ সাধারণত আমরা পরে দিই। এইটুকু কি বুঝলেন বলেন তো? যে সমস্ত খরচ ম্যাটেরিয়াল রিলেটেড, যে সমস্ত খরচ, সমস্ত খরচে কিন্তু কি করছি, আমি আগেই দিয়ে দিচ্ছি। দ্যাটস ওয়াই প্রত্যেকটা খরচ আমি কি করলাম, অ্যাডভান্স হিসেবে বুক করলাম। এবার মেইন যে সাপ্লায়ার, মেইন সাপ্লায়ারকে কে পেমেন্ট দিয়ে দিল বলেন তো? ভেন্ডর, ঠিক আছে। এটা আপনার ব্যাংক থেকে মেইন ভেন্ডর ফর ইনভয়েস ভ্যালু, আই ভ্যালু যেটাকে আপনার বলেন। ও তো শুধু এটুকুই পাবে তাই না? ক্রেডিট, ব্যাংক অ্যাকাউন্ট অথবা ব্যাংক লোন অ্যাকাউন্ট। ব্যাংক আমার এই টাকাটা কিভাবে পেমেন্ট দিচ্ছে সেটা ডিপেন্ড করতেছে। আমার যদি ব্যাংকে অ্যাভেলেবেল টাকা থাকে তাহলে কি হবে, ব্যাংক আপনার থেকে টাকা নিয়ে ভেন্ডরকে দিয়ে দেবে। আর যদি অ্যাভেলেবেল টাকা না থাকে, ব্যাংক আপনার নামে একটা লোন ক্রিয়েট করবে। সেই লোনটা কি হতে পারে, ইউপাস, ইউপাসের নাম শুনছেন না আপনারা, এলএটিআর। এক এক ব্যাংকের টার্ম কিন্তু এক এক
এমটিআর, ঠিক আছে, যে যে কোনো একটা নাম হতে পারে, ইউপাস হতে পারে, এলএটিআর হতে পারে, এমটিআর হতে পারে, তারপরে আপনাকে কি বলা হয়, এমপিআই হতে পারে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে। এক ধরনের টার্ম টার্ম লোন আপনাকে ব্যাংক লোন ক্রিয়েট করে, এই ধরনের টার্ম লোন ক্রিয়েট করে আপনার নামে ভেন্ডরকে পেমেন্ট করে দিতে পারে, পারে না? আরেকটা পারে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি অ্যাভেলেবেল ফান্ড থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাংক থেকে টাকা নিয়ে ভেন্ডর, সরি ব্যাংক কি করবে, সাপ্লায়ারকে পেমেন্ট করে দেবে, কারণ ব্যাংক আপনার পক্ষ থেকে জিম্মাদার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু আমার সব কিন্তু পেমেন্ট করে দিয়ে দিয়েছি আমি, সব কিন্তু অ্যাডভান্স হিসেবে ব্যাংক সবার পেমেন্টের ঘরে চলে গেছে। এখনো পর্যন্ত কিন্তু আমার মাল গোডাউনে ঢোকে নাই। বলেন, কারো কোনো কোশ্চেন আছে? এখানে আর একটা আছে, ডেবিট এলসি মার্জিন ব্যাংক ভেন্ডর ফর এলসি মার্জিন। অর্থাৎ এখানে কিন্তু আবার ব্যাংক কিন্তু আপনার ওই এলসি রেখে গেছে, ন্যূনতম একটা মার্জিন আপনাকে সিকিউরিটি পারপাস রেখে দেয়, এটা কিন্তু আর বকেয়া হয় না। আর এই পরিমাণ মার্জিন দিয়েই কিন্তু এলসিটা ওপেন করতে হবে। তার মানে এলসি প্রসেসিং এর সময় ওয়া কি করবে, ব্যাংক আপনার সিকিউরিটি হিসেবে 10%, 5%, 50% বাংলাদেশ ব্যাংকের নিয়ম বা আপনার নেগোসিয়েশন অনুযায়ী কি করবে, ব্যাংক একটা মার্জিন আপনার থেকে রেখে দেবে। তাহলে এই সমস্ত ট্রানজ্যাকশনগুলো হচ্ছে বিফোর রিসিভিং দ্য গুডস। এখানে আপনাদের কারো কোনো অপশন নাই। ওকে, তাহলে আমি এবার এখন এই যে যে অ্যাডভান্স সমস্ত পেমেন্টগুলো করলাম, এইগুলো এখন আমার সমন্বয় করব কিভাবে আমি, ঠিক আছে? এখন আসেন ফাইনালি আপনার মালটা পোর্টে চলে আসছে, ডিউটি ভ্যাট ট্যাক্স সব কিছু ক্লিয়ার, শুধুমাত্র আমরা সিএনএফ এর বিলটা দেইনি, হ্যাঁ বাকি রাখছি, বাকি সব পেমেন্ট করে দিয়ে দিয়েছি। এখন মালটা আপনার কাছে এসে পৌঁছালো সিএনএফ বা থার্ড পার্টি ট্রাকের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে। এবার আপনি মালটা বুঝে নেবেন, জিআরএন করবেন। ওকে, মালটা জিআরএন করবেন, গুডস রিসিভ নোট। জিআরএন করার সময় ডেবিট কি হবে, আপনার র ম্যাটেরিয়াল, ডেবিট হবে। এবার ক্রেডিট হবে হচ্ছে ক্লিয়ারিং অ্যাকাউন্ট, ক্লিয়ারিং অ্যাকাউন্ট। এখন ক্লিয়ারিং অ্যাকাউন্ট এখানে অনেকগুলো হবে, একটা হচ্ছে ভ্যাট ক্লিয়ারিং, একটা ট্যাক্স ক্লিয়ারিং, একটা ফ্রেট ক্লিয়ারিং, অর্থাৎ ডিউটি টিউটি এই ধরনের খরচের জন্য ক্লিয়ারিং অ্যাকাউন্ট। আর এই সমস্ত খরচগুলা, যে খরচগুলো আমি এর আগে লিখেছি, এই খরচগুলা কিন্তু আপনার বাই দিস টাইম পিওর মধ্যে ক্যাপচার করে নিতে হবে। কিভাবে ক্যাপচার করবেন, ইন্স্যুরেন্সেরটা ইন্স্যুরেন্সের ঘরে, তারপরে ব্যাংকেরটা ব্যাংকের ঘরে, কাস্টমসেরটা ডিউটিটা ডিউটির ঘরে, যা যা খরচ এখানে সমস্ত খরচ কিন্তু আপনি বাই দিস টাইম পিওতে ক্যাপচার করে নিয়েছেন। পিওতে ক্যাপচার করার পরে পিওটার অথরিটি আপনাকে রিলিজ করে দিয়েছে, রিলিজ করার পরে আপনি এখানে পিওর এগেনস্টে জিআরএন করছেন। জিআরএন করলে কি হচ্ছে, যে আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আর একটু বেশি কনসিয়াস হতে হবে যে কোনো খরচ যাতে, যেটা এই মাল আপনার ফ্যাক্টরি অব্দি পৌঁছা পর্যন্ত কোনো খরচ যেন ছুটে না যায়, স্কিপ হয়ে না যায়, তাহলে আপনার ম্যাটেরিয়ালের কস্টিংটা পারফেক্ট হবে না। ঠিক আছে, আপনি একটা খরচ বাদই দিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে আবার কিছু কিছু টার্মস কন্ডিশন থাকে, যেমন প্রি শিপমেন্ট ইন্সপেকশন, যেটাকে আমরা বলি পিএসআই। অর্থাৎ শিপমেন্ট করার আগে, সাপ্লায়ার শিপমেন্ট করার আগে এখানে একটা থার্ড পার্টি এজেন্ট কাজ করে সারা ওয়ার্ল্ডে,
হ্যাঁ, যেমন এই যে বাংলাদেশে এসজিএস আছে না, এসজিএস, এরা কিন্তু এই কাজ করে, আরো কারা কারা জানি আছে, এরা এই কাজগুলা করে। এরা একটা সার্টিফিকেট দেয় আমার পক্ষ থেকে, এদের লোক শিপমেন্ট করার আগে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে, অর্থাৎ আমার পিআইতে যে ধরনের স্পেসিফিকেশান আছে সেই স্পেসিফিকেশান অনুযায়ী সাপ্লায়ার শিপমেন্টটা করছে কিনা সেটা সে কনফার্ম করে চেক করে আমাকে একটা কি দেয়, রিপোর্ট দেয়। কারণ মাল একবার বাংলাদেশে আসে পৌঁছার পরে যদি আপনার কোনো ডিফেক্ট হয় তাহলে সেটা মিটিগেট করা অনেক হ্যাসেলের ব্যাপার। তো সেক্ষেত্রে কিছু কিছু মালের ক্ষেত্রে এ ধরনের প্রি শিপমেন্ট ইন্সপেকশন ম্যান্ডেটরি থাকে। তো সেই ধরনের বিল অথবা ফ্রেড ফরওয়ার্ডের বিল বা কোনো বিল আপনি ভুল করে হোক, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত করে হোক, যাতে স্কিপ না হয়ে যায়, তখন কিন্তু স্কিপ হয়ে গেলে বিপদ। বিপদ একটাই, আপনার মালের কস্টিং কি হবে, আন্ডার রেটে হবে, অথবা ওভার রেটে যদি বেশি দিয়ে ফেলেন তাহলে ওভার রেটে হবে। এই জন্য আপনাকে কনসাস থাকতে হবে। তাহলে আমি এখানে শুধু এইটুকুই লিখলাম, র ম্যাটেরিয়াল অর্থাৎ আমার ইনভেন্টরি ডেবিট হচ্ছে এবং সমস্ত ক্লিয়ারিং অ্যাকাউন্টগুলো ক্রেডিট হচ্ছে। এরপরে কি হলো, সমস্ত পেপারস কিন্তু সিঅ্যান্ডএফ কি করলো, আপনার এজেন্ট হিসেবে কাজ করে সিঅ্যান্ডএফ ব্যাংকের থেকে সমস্ত পেপারস, ইভেন পোর্টে যে সকল খরচ করছে, কাস্টমসের অ্যাসেসমেন্ট কপি, ডিউটি কপি, পোর্ট চার্জ, লেবার চার্জ, হেভি জাবি, মিসলেনিয়াস, কত কিছু থাকে, সব কিছু দিয়ে একটা বড় একটা বিল, ইভেন সেটার মধ্যে আবার ওই সিঅ্যান্ডএফ এর কমিশন সহ একটা বিল আপনার কাছে পাঠালো। এবার বিলটা আপনি কি করবেন, বিলটা ভেরিফাই করে আপনি এবার মিরো করবেন, ইনভয়েস বুকিং করবেন। ইনভয়েস বুকিং করলে আপনার কি হচ্ছে, প্রথম হচ্ছে ডেবিট হচ্ছে সমস্ত ক্লিয়ারিং অ্যাকাউন্টগুলো। এবার ক্রেডিট কে হচ্ছে, প্রথম ক্রেডিট হচ্ছে ইন্স্যুরেন্স ভেন্ডর। প্রথম থেকে শুরু করি, ইন্স্যুরেন্স ভেন্ডর ফর এ, ইন্স্যুরেন্স ওভারনো, ওনার ইনভয়েসটা আমরা এখন বুক করছি। এবার ক্রেডিট হচ্ছে ব্যাংক ভেন্ডর, ব্যাংক ভেন্ডর হচ্ছে ফর এলসি প্রসেসিং চার্জ। এবার ক্রেডিট হচ্ছে কাস্টমস অথরিটি। ফর সিডি, আরডি, ভ্যাট, ট্যাক্স, পোর্ট চার্জ, এটসেট্রা। এবার ক্রেডিট হচ্ছে कैसे भाई সিএনএফ এজেন্ট। এবার আরো ক্রেডিট হতে পারে ট্রান্সপোর্ট ভেন্ডর। ওকে, দেখেন এই সমস্ত জিনিসগুলো আগে ডেবিট হচ্ছিল না ভাই, শুরুতে যখন আমি পেমেন্ট করেছি। হ্যাঁ, শুরুতে আমি যখন পেমেন্ট করলাম, এই যে দেখেন এইগুলো দেখেন, যে ইন্স্যুরেন্স ভেন্ডর ডেবিট, ব্যাংক ভেন্ডর ডেবিট, তারপরে কাস্টমস অথরিটি ডেবিট, মেইন ভেন্ডর ডেবিট। এই সমস্ত ভেন্ডরগুলো আগে ডেবিট ছিল না, এখন সেই ভেন্ডরগুলো কি হচ্ছে, ক্রেডিট হয়ে যাচ্ছে। তাহলে ডেবিট আর ক্রেডিট কি হলো, ভেন্ডরের অ্যাডভান্স আর বিল অ্যামাউন্ট কি হলো, ক্লিয়ার হয়ে গেল না? হ্যাঁ, ভেন্ডর ডেবিট অ্যামাউন্ট, ভেন্ডর ক্রেডিট অ্যামাউন্ট সেম, তার মানে এটা জিরো।
তাহলে সমস্ত ভেন্ডর ডেবিট, সমস্ত ভেন্ডর ক্রেডিট জিরো হয়ে গেল। থাকলো কে আলটিমেটলি দিন শেষে? র ম্যাটেরিয়াল থাকলো, আর তার এগেনস্টে আমার ব্যাংক লোনটা থেকে গেল। দেন ওই মেন ভেন্ডরে পেমেন্ট দিচ্ছেন একটা লোন ক্রিয়েট করে না। অ্যাকাউন্টিংটা বুঝছেন কিভাবে হয়? এই কনসেপ্টটা তো ক্লিয়ার। এবার দেখবেন যে এলসির মধ্যে করতে খুব সহজ। এলসির প্রসেসটা আগামীকাল আপনাদের ক্লাস আছে না? হ্যাঁ, আগামীকাল আমরা এই পুরো এলসি প্রসেসটা এসএপিতে কিভাবে হয়, এতক্ষণ তো আমরা কি করলাম, থিওরিটিক্যাল পার্টটা অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং এবং এলসি প্রসেসিং কনসেপ্টটা কিভাবে হয় কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এবার শুধু আমরা এটা ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ এসএপিতে এই জিনিসগুলো ইনকর্পোরেট করে দেখব যে আমাদের ঠিক আছে কিনা। অনেকে হয়তো বুঝতে মানে কোশ্চেন করে যে এসএপিতে এই অ্যাকাউন্টিংটা কেমনে হয় বা ম্যাটেরিয়ালের কস্টিংটা কেমনে হয়। ম্যাটেরিয়ালের কস্টিং কিন্তু আমার আগেই হয়ে গেছে। এইখানে যে যখন আমি এই জিনিসগুলা ক্যাপচার করে নিয়েছি, ডিউটি, ভ্যাট, ট্যাক্স, ইনভয়েস ভ্যালু, হ্যাঁ, যখন জিআরএন করে দিয়েছি, জিআরএন করার আগ পর্যন্ত যত কস্ট ক্যাপচার করেছি সাথে সাথেই কিন্তু আমার এলসির ল্যান্ডেড কস্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। ল্যান্ডেড কস্ট হয়ে প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমার ইনভেন্টরিতে ঢুকে গেছে এই জিআরএন করার সময়। আর তারপরে ক্লিয়ারিং অ্যাকাউন্টগুলো ক্রেডিট হয়েছে। এরপরে যখন আমি সবার থেকে ইনভয়েস পেয়েছি, সেই ইনভয়েস একে একে কী করলাম, আমরা ইনভয়েসটা বুক করলাম। ওকে, তো ইনভয়েস বুক করার সময় সমস্ত ক্লিয়ারিং অ্যাকাউন্টগুলো ডেবিট হতে থাকবে, আর প্রত্যেকটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ক্রেডিট হতে থাকবে। যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টগুলো আমরা আগেই ডেবিট করে দিয়েছি, তাহলে ডেবিট ক্রেডিট সমস্ত ক্লিয়ারিং অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট জিরো। তারপরে আমার যারা বেনিফিশিয়ারি ছিল ভেন্ডর ইনক্লুডিং ফরেন ভেন্ডর সমস্ত কী হলো, তারা জিরো হয়ে গেল। আলটিমেটলি আমার কাছে থাকছে হচ্ছে র ম্যাটেরিয়ালটা, আর এই র ম্যাটেরিয়ালের এগেনস্টে আমার এই যে ব্যাংক লোনটা, এই ব্যাংক লোনটা। দিস ইজ দ্য এলসি প্রসেস। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারবে। রায়হান সাহেব, আপনার লগ ইন ইস্যু কি সলভ হলো ভাই? সিস্টেমে লগ ইন ইস্যু? পাসওয়ার্ড চেঞ্জ করা যাচ্ছে না মানে পাসওয়ার্ড নিচ্ছে না, আপনার কি মেসেজটা দিচ্ছে? আরে বাবা, আপনি কি শুরুতে এই ক্লাসে ছিলেন না? আমি বারবার বলতেছি পাসওয়ার্ড আপনাকে লিখতে হবে, ওটা দেখা যায় না, রিমুভও করা যায়, রিমুভ কেন করবেন? ওখানে সব স্টার চিহ্ন দেওয়া থাকবে, আপনি শুধু লিখবেন, লিখে এন্টার প্রেস করবেন। তা আপনি রিমুভ কি করবেন? ওখানে আপনি ব্ল্যাঙ্ক মনে করছেন যে এরকম ব্ল্যাঙ্ক কিছু থাকবে? থাকবে না, আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান। শুরু থেকে কেন আপনারা ক্লাসে থাকেন না, এটা হলো সমস্যা। এখানে ধরেন আমি লগ আউট করে নিলাম, আমি লগ ইন করার সময় এখানে আমার কি আসছে, এখানে আমার এখানে স্টার চিহ্ন দেখা যাচ্ছে না? এবার আমার আইডিটা দিলাম, এখানে আপনি কি রিমুভ করতে চাইছেন? এখানে কিন্তু এই স্টার, স্টার সারা জীবন স্টারই থাকবে, আপনি যা লিখবেন সেটাও স্টার আকারেই থাকবে, এখানে কিন্তু কোনো কিছুই দৃশ্যমান হবে না আপনার সামনে। এবার দেখেন আমি পাসওয়ার্ড দিচ্ছি, এখানে কিছু দেখা গেছে? আমি কিন্তু আমার পাসওয়ার্ড দেওয়া শেষ, কিছু দেখা গেছে? শুধু আমার এই কার্সারটা বাম থেকে ডানে গেছে, এবার এন্টার দিলেই আমি কিন্তু লগ ইন করতে পারছি। আপনি কি এই কাজটা করছেন? নাকি আপনি স্টারটা রিমুভ করতে পারছেন না, এই জন্য বসে আছেন বলেন তো? হুম? না না, আপনি দেখে পরে আবার আপনার আবার ইয়েটা বলেন, আইডিটা বলেন। রায়হান, আর রায়হান ডট
ওয়ান। পাসওয়ার্ড কি কোনো কিছু ট্রাই করছেন আপনি? এটা রিমুভ হওয়ার কি আছে? আচ্ছা, এ এস এ পি, ওটা কখনোই ব্ল্যাঙ্ক হবে না। আমি বললাম না বারবার 2022। পাসওয়ার্ড কি দিয়েছিলাম আমরা? পাসওয়ার্ড মনে আছে? ইনিশিয়াল পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম? হ্যালো? না না না, নাম দিয়ে তো দেয়নি, এসএপি বা এসএসজি এরকম একটা কিছু দিয়েছে। এসএপি @123। এই পাসওয়ার্ড তো নিচ্ছে না। না, এটা এই পাসওয়ার্ড তো দেয়নি। 123 হলে তো 8 ডিজিট তো হয় না। এসএপি @1234। এসএপি @1234। এবার আমি আপনার এসএপি @1234। এবার আপনার এখানে ইনিশিয়াল পাসওয়ার্ড দিতে হবে। আমি আপনার পাসওয়ার্ড সেট করে দিতেছি। আপনার নাম হলো রায়হান। আর আর বড় হাতে দিলাম, ঠিক আছে? RAYHAN @ সরি, RAIHAN @2022। ওকে, RAIHAN @2022। আপনার পাসওয়ার্ড আমি সেট করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, 2022। ওকে, ইউজার আইডি আপনার ওইটাই, ঠিক আছে? রায়হান.on। আর আপনার ইয়াটা পাসওয়ার্ডটা হচ্ছে আপনার তো এটা না, RAIHAN @2022। এটা সেট করে দিয়েছি। এবার আপনি দিবেন। আর একটা জিনিস আবার বলছি, এই পাসওয়ার্ড কখনোই কিন্তু দৃশ্যমান হবে না, শুধুমাত্র আইডিটা দেখতে পারবেন। কেমন? পাসওয়ার্ড কখনো আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, দেখেন। ওখানে যেভাবে দিছি সেভাবে পাসওয়ার্ডটা বসাবেন। ঠিক আছে ভাই? আল্লাহ হাফেজ। হ্যাঁ, জি। হুম, অবশ্যই, কারণ এই সব খরচগুলো হবে তো আমার এলসি এলসি রেফারেন্সে বা একটা পিও রেফারেন্সে। কারণ এখানে তো পিওর মধ্যে আমার এলসি নাম্বার থাকবে, পিও নাম্বার থাকবে। আমি তো সিস্টেমে পিও ক্রিয়েট করব, তাই না? ওই এলসির এগেনস্টে আমার সিস্টেমে এটা আসবে পিওর মাধ্যমে, ঠিক আছে? এখানে কিন্তু আমি যে জার্নালগুলো দিয়েছি এখানে একটাও কিন্তু আমার এন্ট্রি দেওয়া লাগবে না, এটা কিন্তু অটোমেটিক এন্ট্রি পড়বে। আমি শুধু পিওর মধ্যে আমার স্পেসিফিক হেডে হেডে কস্টটা ক্যাপচার করব, কিন্তু তার ব্যাক এন্ডে যে অ্যাকাউন্টিংটা হবে সেটা নিয়ে আমরা কিন্তু আজকে আলাপ করছি। আপনি এটা মনে করেন না যে এই ধরনের জার্নাল কিন্তু আমাকে পাস করতে হবে, ব্যাপারটা কিন্তু তেমন নয়। শুধুমাত্র পেমেন্টের এন্ট্রিগুলো আমাদেরকে দিতে হবে, আর বাকি এন্ট্রি যখন পিও করব, জিআরএন করব, তখন অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? আর এই সকল খরচ আমরা কিসের রেফারেন্সে করতেছি?
এখানে পিও নাম্বার থাকবে, সেই পিওর মধ্যে আপনার এলসির রেফারেন্স থাকবে, এলসি নাম্বার থাকবে, সমস্ত ইনফরমেশন এখানে থাকবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, কালকে কথা হচ্ছে, হ্যাঁ।